আপু, একটা কথা বলবো? আপু? আমি তোমার আপু নই। কি কথা, তাড়াতাড়ি বলো, সময় নেই আমার। আমি আপনাকে ভালোবাসি। ছোট লোক, তোমার সাহস কত বড়, জুনিয়র হয়ে সিনিয়রকে এইসব বলে বেড়াচ্ছ? আমি সত্যি বলছি, আমি আপনাকে। চুপ, পড়াশোনায় মন দাও। আর কখনো আমার সামনে এভাবে আসলে সরাসরি প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। কিন্তু আমি। চুপ। তোর মতো ছোট লোকের সাথে প্রেম করব স্বপ্নেও ভাবিস না। কিন্তু আমি সত্যি। চুপ। তোর অবস্থান চিনে কথা বল। আমার সাথে তোর নাম কেউ একসাথে নিলে সেটাই আমার জন্য অপমান হয়ে যাবে। আমি হাল ছাড়বো না। ছাড়তেই হবে। আমার কাছে তুই কিছুই না। গরম রোদে কলেজের ক্যাম্পাস প্রায় ফাঁকা। দুপুরে ঘন্টা পড়ে গেছে, সবাই ক্লাস শেষ করে চলে যাচ্ছে, কিন্তু গেটের পাশে এখনো দাঁড়িয়ে আছে আদিত্য। হাতে কোনো গিফট নেই, কিন্তু চোখে একরাশ সাহস জড়ো করা। দূর থেকে আরও এগিয়ে আসছে, লম্বা চুল বাতাসে উঠছে, মুখে সেই অপরাজেয় আত্মবিশ্বাস যা আদিত্যকে একদিকে টানে, অন্যদিকে আহত করে। আদিত্য গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে গেল। আপু, একটু দাঁড়ান, কথা আছে। কি চাই আবার? তোকে তো বলেছিলাম আমার সামনে আসবি না। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আদিত্যের কথা শেষ হবার আগেই ঠাস একটা থাপ্পড় তার গালে এসে পড়ল। চারপাশে দাঁড়ানো দু একজন ছাত্র চমকে তাকালো। আমি নেতার মেয়ে, তোর মতো ছোট লোকের সাথে প্রেম করব? তুই কে রে আমার কাছে? নিজের অবস্থান বুঝে চল। আদিত্য অপমানের আঘাতে একটু থমকালো, গলা নিচু করেনি। ভালোবাসায় বড় ছোট দেখি না আমি। ভালোবাসা? হ্যাঁ, টাকার লোভে আমার পিছে ঘুরছিস। ছোট লোক কোথাকার। ভাবছিস আমার সাথে প্রেম করলে আরাম পেয়ে যাবি, তাই না? আদিত্যের চোখে তীব্র কষ্ট আর অভিমান ভেসে উঠল। তুমি আমার হৃদয় নিয়ে যা খুশি বলো, কিন্তু আমি টাকার জন্য তোমার পিছে আসিনি। আমি এসেছি তোমাকে আমার নিজের করে নেব বলে। বড় কথা বলিস না। তোর মতো জুনিয়রের স্বপ্নেরও সীমা থাকা উচিত। বলে সে মাথা উঁচু করে সোজা এগিয়ে গেল। চারপাশে একটা নিস্তব্ধতা নেমে এলো। আদিত্য সেখানে দাঁড়িয়ে রইল, ঠোঁটে এক ফোঁটা তিক্ত হাসি আর চোখে চ্যালেঞ্জের আগুন। দেখে নিব, একদিন তুমি আসবে আমার কাছে। ক্যাম্পাসের গেট থেকে ধীর পায়ে হেঁটে বেরোচ্ছে আদিত্য। গালের একপাশে থাপ্পড়ের লালচে দাগ, চোখে কিন্তু কোনো পরাজয়ের ছাপ নেই। দূরে একটা চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে তার বন্ধু রনি। রনি দূর থেকে সব দেখেছে, হাত তুলে ইশারা করলো। এইদিকে আয়, তোর সাথে কথা আছে। আদিত্য এসে থামতেই রনি মুচকি হেসে মাথা নাড়ল। ভাই, আমি বলছি বড়লোকের পিছনে ঘুরে লাভ নেই, ওরা শুধু অপমান করবে। তোর মতো সাধারণ ছেলেকে ওরা কখনোই পাত্তা দিবে না। আদিত্য এক চুমুক পানি খেলো, তারপর শান্ত গলায় বলল। আমি সাধারণ ঠিকই, কিন্তু মনটা ছোট না। আরও যতই বড় লোকের মেয়ে হোক, সেও মানুষ। মানুষকে ভালোবাসতে টাকার দরকার হয় না। মানুষ হতে হবে আগে, আরও তো মানুষ না। ভাই, অহংকারের পাহাড়, নেতার মেয়ে, কলেজের সিনিয়র, তার কাছে তুই কিছুই না। আদিত্যের ঠোঁটের কোণে একরাশ জেদি হাসি ফুটল। আমি কিছু না, ঠিক আছে, কিন্তু একদিন আমি হব তার সব কিছু। ভাই, তোর এই পাগলামি আমি দেখি কই গিয়ে শেষ হয়। দুজনের চায়ের দোকানের বেঞ্চে বসে গেল, কিন্তু আদিত্যর চোখ যেন দূরের দিকে তাকিয়ে আছে, যেখানে আরুর হাসি আর অবহেলার আড়ালে লুকিয়ে থাকা এক অদৃশ্য দরজা, যেটা সে যে কোনো মূল্যে খুলবেই। সন্ধ্যার পর ঢাকার ব্যস্ত রাস্তা ধীরে ধীরে শান্ত হচ্ছে। এক একটা বাড়ির বারান্দা আর গেটে আলো জ্বলছে। সেখানেই এক বিশাল দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদিত্য। গায়ে সাধারণ শার্ট, হাতে কিছু নেই, শুধু চোখে এক অদ্ভুত প্রত্যাশা। এটাই আরুর বাড়ি। সে জানে এ সময় আরু সাধারণত বারান্দায় আসে কিংবা গাড়ি থেকে নামে। সারাদিনের ক্লান্তি ভুলে শুধু এক ঝলক দেখার জন্যই সে দাঁড়িয়ে আছে এখানে। গেটের ভেতরে দারোয়ান খানিকটা সন্দেহের চোখে তাকাচ্ছে। ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছি। এমন সময় ভেতর থেকে সাদা একটা গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলতে নেমে এলো আরু, হাতে মোবাইল, মুখে সেই চিরচেনা রাগী অভিব্যক্তি। গাড়ি থেকে নামার পর চোখ পড়তেই গেল গেটের বাইরে দাঁড়ানো আদিত্যের উপর। এক সেকেন্ডের জন্য থামলো না, এগিয়ে গিয়ে গম্ভীর গলায় দারোয়ানকে বলল।
এই ছোট লোককে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আর যেন আমার বাড়ির সামনে চোখেও না পড়ে। দারুণ তৎক্ষণাৎ গেট খুলে বাইরে এসে বলল। ভাই এখান থেকে চলে যান, ম্যাডামের ওয়াটার। আদিত্য শান্ত চোখে আরুর দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। শুধু ঠোঁটে হালকা হাসি রেখে এক পা পেঁচালো। আমি যাচ্ছি, কিন্তু আমার আশা থামবে না। আরু উপহাসের হাসি দিয়ে ভেতরে চলে গেল, যেন এই ঘটনা তার কাছে কোনো গুরুত্বই রাখে না। কিন্তু আদিত্যের চোখে সে আগুন আরও জ্বলজ্বল করছে। গেটের বাইরে আদিত্য পা বাড়াতেই আরু থেমে গেল। হয়তো তার অহংকার তাকে শান্ত থাকতে দিল না। গাড়ি থেকে পুরোপুরি নেমে সরাসরি গেটের কাছে এসে দাঁড়ালো। দারোয়ান অবাক হয়ে তাকাচ্ছে। ম্যাডাম আপনি ভেতরে যান, আমি সামলে নিচ্ছি। আরও হাত তুলে দারোয়ানকে চুপ করালো। থাক, আমি বলছি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালো। তোর মতো ছোট লোককে আমি কোনোদিন ডাকবো, তোর মনে হয়? আদিত্য মৃদু হাসলো, কিন্তু চোখের চ্যালেঞ্জের ঝিলিক। আজ না, কাল না, একদিন আপনাকে ডাকতেই হবে। স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু জেগে থেকেও এমন স্বপ্ন দেখা বোকামি। বোকামি হোক, আমি করব। আরও আর এক মুহূর্ত অপচয় করলো না। ঘুরে ভেতরে চলে গেল। তার উঁচু হিলের টোকার শব্দ গেটের ভিতর মিলিয়ে গেল। দারোয়ান কাঁধ জাগালো। ভাই আপনি যা করছেন এটা ভালো হবে না। ভালো হোক বা মন্দ, আমি থামবো না। সে আবার রাস্তায় নেমে হাঁটতে শুরু করলো। তার চোখে ছিল অপমানের আগুন, কিন্তু সেই আগুনে পড়ছে না, বরং আরও শক্ত হচ্ছে তার প্রতিজ্ঞা। আসুন এবার পরিচয় দিই ওদের। আরুর রহমান ঢাকার এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে। তার বাবা শহরের বড় নেতা। নাম শুনলেই অর্ধেক লোক চুপ হয়ে যায়। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বিদেশি স্কুল, কলেজের পড়াশোনা, সব মিলিয়ে আরুর জীবনের অভাব বলতে কিছু নেই। তার স্বভাবটাও বাবার মতো আত্মবিশ্বাসী, করা আর অহংকারী। সবার সামনে কথা বলার সময় মাথা উঁচু, আর নিজের পছন্দের বাইরে কিছু হলে মুহূর্তেই রেগে ওঠে। অন্যদিকে আদিত্য সেন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসারে টাকা পয়সার তেমন সচ্ছলতা নেই, কিন্তু আদিত্যের স্বপ্ন বড়। সে মেধাবী, পরিশ্রমী, আর নিজের জীবনের প্রতিটি জিনিস অর্জন করতে চায় নিজের যোগ্যতায়। বিলাসিতা তার জীবনে নেই, কিন্তু ভালোবাসা আর সম্মানের মূল্য সে জানে। তাদের দেখা হয় কলেজে। আরু সিনিয়র, আদিত্য জুনিয়র। শুরু থেকেই আদিত্য আরুর প্রতি এক অদ্ভুত টান অনুভব করে, শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং তার ব্যক্তিত্বের জন্য। কিন্তু আরুর চোখে আদিত্য কেবল একজন সাধারণ অখ্যাত জুনিয়র, যাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। পরের দিন বিকেলে কলেজের ক্যান্টিনে বসে আছে আরু। টেবিলে ফ্যান্সি কফির কাপ, হাতে মোবাইল, চোখে বিরক্তি। ঠিক তখনই তার বান্ধবী নিশা হেসে হেসে এসে পাশে বসলো। শোন, তোকে একটা কথা বলি। কি খবর? তোকে নাকি কোন ছোট লোক প্রপোজ করছে। কাল কলেজের সবাই এই নিয়ে কথা বলছে। আর হঠাৎ মোবাইল রেখে সোজা হয়ে বসলো, মুখে স্পষ্ট রাগের ছাপ। কোনো ছোট লোককে পাত্তা দেওয়ার সময় আরুর নাই, এই কথাটা যেন মনে রাখিস। নিশা, আমি কারো কাছে যাই না, মানুষ আমার কাছে আসে। আরে বুঝলাম, কিন্তু ছেলেটা নাকি সিরিয়াস। কাল তো গেটের বাইরে দাঁড়িয়েও ছিল তোর জন্য। আজ আবার দেখলে সরাসরি গার্ড দিয়ে বের করে দিব। এত রাগ করলে তো প্রেম করার চান্সই থাকলো না। আমি প্রেম করবও না ছোট লোকের সাথে। আমার লেভেলের মানুষই আমার লেভেলের কথা বলবে। নিশা হেসে মাথা নাড়ল, কিন্তু ভেতরে ভেতরে ভাবলো, দেখি না এই অহংকার কবে ভাঙে। কলেজের লাইব্রেরি প্রায় ফাঁকা। বিকেলের আলো জানালা দিয়ে ঢুকে বাইরে বইয়ের তাকের উপর ছায়া ফেলছে। এক কোণে বসে বই খুঁজছিল আরু। সাদা শার্ট, কালো জিন্স, চুল একপাশে বাঁধা। তার চোখে সেই স্বভাবসিদ্ধ গম্ভীরতা, যেন চারপাশের কোনো কিছুই তাকে ছুঁতে পারে না। এমন সময় পাশের তাকের আড়াল থেকে বেরিয়ে এলো আদিত্য। চোখে আগের দিনের চ্যালেঞ্জ মুখে কোনো দ্বিধা নেই। ধীরে ধীরে এগিয়ে গিয়ে আরুর পথ রোধ করলো। কি আবার পথ আটকালেন কেন? আদিত্য এক মুহূর্ত দেরি করলো না, হাত বাড়িয়ে তার কবজি চেপে টেনে নিল কাছে। আর পরের সেকেন্ডে ঠোঁটে ঠোঁট
ডুবিয়ে দিল। সবকিছু এত দ্রুত ঘটল যে আরও প্রথমে হতবাক হয়ে গেল, তারপর ঠাস একটা জোরে থাপ্পড় আদিত্যের গালে। তোর মতো ছোট লোকের সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? ভালোবাসা কখনো অনুমতি নিয়ে আসে না আরু। আমার সাথে আর একবার এমন করলে কলেজ থেকে তোর নাম কেটে দিব। মনে রাখিস, আমি নেতার মেয়ে, তুই আমার সমান হতে পারবি না কোনোদিন। সমান হতে নয়, তোমার হৃদয় জিততে এসেছি। আরও ব্যাগ কাঁধে তুলে চলে গেল, কিন্তু মুখে রাগের আড়ালে একটু হলো অস্থিরতা লুকোতে পারল না। আর ঢুকলো তার বিলাসবহুল বাড়িতে। দরজা গুঞ্জন করে বন্ধ হলো। ঘরের আলো মিলান, কিন্তু আরও চোখের আগুন যেন ঘরের প্রতিটি কোণা জ্বালিয়ে দিয়েছে। সে নিজের রুমে দরজা দিয়ে ভিতর ঢুকলো, হাত গুছিয়ে দাঁড়িয়ে রাখে, ফুসতে ফুসতে নিজের মুখে বলল, ছোট লোক আমাকে টাচ করার সাহস কিভাবে পেল? আমার মতো নেতার মেয়েকে ছুতে চায়? আমার মতো নেতার মেয়েকে ছুতে চায়? মিররের সামনে এসে মুখের অভিব্যক্তি দেখে নিজেই অবাক হলো। ঠোঁট কাঁপছে, চোখে অজানা ব্যথার চাপ, কিন্তু গর্ব তো আছে। নিজের অবস্থান সম্পর্কে সে একদম স্পষ্ট। আমি কাউকে দেব না, কোনো সাধারণ ছেলের কাছে আমার সম্মান বিক্রি করব না। আরও বসলো সোজা বসার চেয়ারটাতে, হাত দিয়ে মাথাটা চেপে হলো। তুই ভাবছিস আমি ভয় পেয়ে যাব? ভাবিস আমি সহজে মিষ্টি হয়ে যাব? কেউ মিথ্যা হাসি দিয়ে আমার মন জয় করবে? হাহ, কখনোই না। তার কণ্ঠ থেকে গভীর প্রতিজ্ঞা ঝরে পড়ল। আমি হচ্ছি নেতা পরিবারের মেয়ে। আমাকে ভালোবাসতে গেলে তার লেভেলে থাকতে হবে। ঘরটা তার রাগ আর অহংকারে মুখরিত। আরুর মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আদিত্য, তোর জন্য এই যুদ্ধ শুরু। কলেজের মিলনায়তনে ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছে। অনেকেই হট্টগোল করছিল, কেউ কেউ ফাঁকি দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছে। আলোয় ঝলমল করছে। মাঝখানে দাঁড়িয়ে আদিত্য নিজের মনের কথা বলতে প্রস্তুত। আমি তোমাকে ভালোবাসি আরু। ভালোবাসা এমন একটা অনুভূতি যা কাউকে ছোট বা বড় করে না। আমি চাই আমাদের দুজনের মধ্যে কোনো বাধা না থাকুক। তার কথায় সবাই চুপ হয়ে গেল, কেউ অবাক, কেউ উত্তেজিত। ঠিক তখনই আরু এগিয়ে এসে হঠাৎ তার হাত আদিত্যর গালে সজোরে থাপ্পড় লাগে। সবাই চমকে উঠল। তোর লজ্জা নাই? কুকুরের মতো আমার পেছনে ঘুরছিস আর ভালোবাসার কথা বলছিস? ছাত্রছাত্রীদের মাঝে ফিসফিসানি শুরু হলো। কেউ কেউ হাসছিল, কেউ কেউ অবাক হয়ে তাকিয়েছিল। ভালোবাসার জন্য লজ্জার কোনো জায়গা নেই আরু। আমি জানি আপনি আমাকে না করলেও আমার মন তোমার জন্য থেমে থাকবে। মন থামলেও আমার হাত থামবে না। আমার সামনে আর কখনো আসিস না। সে গম্ভীর হয়ে সেখানে থেকেই উঠে গেল। সবাই যেন কিছু বুঝতে না পেরে অপেক্ষা করছিল পরবর্তী ঘটনার জন্য। আরও ঘরের দরজা গুঞ্জন করে বন্ধ করে দিল। বড় মাল্টি টিভির সামনে বসে থাকা বাবার দিকে তাকালো, যিনি নিউজ চ্যানেল দেখে রোজকার রাজনৈতিক খবরের মাঝে ডুবে আছেন। বাবা, আজ কলেজে একটা ছোট লোক আমায় ডিস্টার্ব করলো। বাবার চোখ বড় হয়ে গেল। সে রিমোট নিচে ফেলে রাখলো এবং ধপ করে উঠে বসলো। কি বলছিস ছোট লোক? হ্যাঁ বাবা, ও আমার গালে হাত দিয়ে আমাকে টাচ করলো, আমার সম্মান লঙ্ঘন করলো। ওর নাম? আদিত্য এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু আমার জন্য। আরেকবার যদি ওর মতো কেউ তোমাকে অপমান করে আমি ব্যক্তিগতভাবে দেখে নেব। তুমি ভয় পাবে না? আমি তো ভয় পাই না বাবা, কিন্তু ও যেন বোঝে আমি নেতার মেয়ে। ঠিক আছে, আমি কাজ করব। ওর প্রতি তুমি ধৈর্য ধরো, বাকিটা আমার দেখো। ধন্যবাদ বাবা। বাবার চোখে এমন গর্জনার শাসনের আগুন জ্বলছে। রাতের আধারে শহরের এক শান্ত গলি। আদিত্য একা হাঁটছে, মনে অনেক চিন্তা। হঠাৎ কয়েকজন গা ধরা লোক সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে রাগ আর হিংসার আগুন ঝলকাচ্ছে। তুই আরু ম্যাডামকে ডিস্টার্ব করিস? আমি ভালোবাসি, আমি কাউকে ভয় পাই না। দেখ, আজকের দিনের কথা মনে রাখিস। একজন হাত তুলে মারতে গেলে আদিত্য দ্রুত পিছনে সরে গিয়ে ঠেকিয়ে দিল। আমাকে মারলে তোমার নেতার বদনাম হবে। লোকেরা একটু পিছিয়ে গেলেও রাগে ভরা চোখে তাকিয়ে আছে। সে সময় পাশ দিয়ে যাচ্ছিল তার বন্ধু রনি, যিনি দেখে বুঝতে পারল পরিস্থিতি খারাপ হতে চলেছে। কি চলছে এখানে? চলে যাও, না হলে। আমরা বলেছি চলে যাও। আদিত্য, সাবধানে থাক। আমি ভয় পাই না রনি, আমি যুদ্ধে নামছি। তোকে আজকের পর থেকে আর কলেজে ঢুকতে দেওয়া হবে না, বুঝলি?
নেতার মেয়ের সম্মান রক্ষা করতেই হবে। আদিত্য কাঁপিনি বরং দৃঢ় চোখে তাদের দিকে তাকালো। তোমরা মারবে? তাহলে শুরু করো। লোকেরা একসাথে ছুটে পড়ল। আদিত্য পেছনে সরে না গিয়ে লড়াই শুরু করলো। হাত পা শরীরের সব শক্তি দিয়ে ঠেকিয়ে দিল তাদের আক্রমণ। ধাক্কা ঘুষি থাপ্পড় সবই লেগে গেল, কিন্তু আদিত্য এক মুহূর্ত পিছুপা হলো না। অবশেষে এক এক করে লোকেরা পড়তে শুরু করলো। তাদের মধ্য থেকে কেউ গর্জে উঠে বলল, ওই ছেলেটা শক্তিশালী। চলে যাই, ওর সঙ্গে লড়াই করতে পারছি না। আদিত্য ঘাম ঝরিয়ে দাঁড়িয়েছিল, বুকে গর্ব আর জেদ নিয়ে। সে জানতো এই লড়াই শুধু বাহিক্য নয়, এটা তার স্বপ্নের জন্য, তার ভালোবাসার জন্য। রাতের চাঁদের আলো মৃদু ঝলমল করছে শহরের ওপর। আরুর বিলাসবহুল ঘরের বেলকুনিতে শান্তি বিরাজ করছে। হঠাৎ একটি ছায়া নীরবভাবে বেলকুনি দিয়ে উঠে যায়। আদিত্য ধীরে ধীরে আরুর রুমের বেলকুনি দিয়ে প্রবেশ করলো। আরু চেয়ার থেকে উঠে তাকিয়ে রইল, চোখে ক্ষুব্ধতাও অবাক ভাব মিশে আছে। আদিত্য হেসে তার ঠোঁটে নরম ছোঁয়া দিয়ে বলল, ঘুম আসছে? তারপর হঠাৎ আদিত্য আরুর ঠোঁট কামড়ে ধরে কিছু করতে শুরু করলো। আরু প্রথমে হক চুকিয়ে গেল, তারপর রাগী গলায় বলে উঠল, তোর মতো ছোট লোকের সাহস হলো কিভাবে আবার আমাকে টাচ করার? গন্ডা দিয়ে আমাকে মারতে পারো, সরাতে পারবে না। আমি এখান থেকে যাচ্ছি না, আপনার হৃদয় জিতবই। আরু গম্ভীর হয়ে চুপ করলো। তার রাগের ফেটে পড়তে ইচ্ছে করছে। আরু রেগে চিৎকার করে শুরু করে দিল, বাবা তুমি আসো এক্ষুনি, ও আবার এখানে। আরও আমি যে কোনো মূল্য দিয়েই তোমাকে থামাবো। আরু রেগে চিৎকার করা শুরু করে দিল। হঠাৎ আদিত্য ধীরে ধীরে আরুর হাতে হাত রেখে চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে শুরু করলো। আর তোমাকে হারাতে পারবো না আমি। প্রথমে সংকোচ থাকলো, আদিত্যর মধুর স্পর্শে কিছুটা অজানা উষ্ণতা পেল। ছেড়ে দে ছোট লোক, বাবা আসছে। বাবা আসুক, আমি তোমার পাশে আছি। বাড়ির বিশাল হলে প্রবেশ করলো আরুর বাবা। ঘরটা নীরব, কেউ দেখা মিলছে না। সে আশেপাশে দেখে মাথা ঘুরিয়ে আরুর দিকে ফিরে বলল, কেউ তো এখানে নেই আরু। বাবা ওই ছোট লোক আমার রুমে এসেছিল, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বাবার চোখের কোণে ক্রুদ্ধ আগুন জ্বলতে লাগলো। সে হাত গুটিয়ে বলল, কে এত সাহস দেখিয়েছে? তোর নাম মান রক্ষা করতেই হবে। আমি দেখছি কি করব। বাবা আমি ভয় পাই না, ওর হাত থেকে আমার সম্মান রক্ষা করতে হবে। ঠিক আছে আরু, তোর জন্য আমি সব কিছুই করব। সম্মান নষ্ট করা যাবে না। তার গলায় ক্রুদ্ধ আওয়াজ এখন পুরো বাড়িতে ঘুরতে লাগলো, যেন কেউ শুনেনি। নেতার মেয়ের মর্যাদা রক্ষা করা তার প্রথম দায়িত্ব। দুপুরের গরমে নেতার অফিসের ঘর, বড় বড় জানালা দিয়ে আলো ঢুকছে। আরুর বাবা বসে আছেন এক গোল টেবিলের সামনে। তার পাশে দাঁড়িয়ে আছে দুই কালো পোশাক পরা শক্ত দেহ লোক, যারা তীক্ষ্ণ চোখে সতর্কতার ঝলক ছড়াচ্ছে। আরুর বাবা কঠোর কণ্ঠে বললেন, তোমরাও যাও, ওকে জানিয়ে দাও আরুর কাছ থেকে দূরে থাকতে। তার কাছে হাত দেওয়া মানে নিজের জন্য বিপদ ডেকে আনা। একজন লোক সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সাহেব, আমরা যেন ঠিকমতো কাজ করি। ঠিক আছে, তাড়াতাড়ি খবর পৌঁছে দাও। ও বুঝুক, সে যদি আরুর কাছ থেকে দূরে না থাকে আমরা ওকে শেষ করে দেব। লোকেরা মাথা নেড়ে সম্মতি দিল। আরুর বাবা ঘুরে বসে ফোন হাতে নিয়ে বললেন, মেয়ের সম্মান রক্ষা আমার প্রথম কাজ। কেউ যেন দুঃসাহস না করে। ঘরের বাতাসে যেন শঙ্কার ছায়া নেমে এলো, আর বাইরে ঝড়ের আগে এক ভয়ঙ্কর সুনামি তৈরি হচ্ছিল। হঠাৎ দরজার বাইরে হঠাৎ কয়েকজন ছায়ামূর্তি এসে দাঁড়ায়। আমরা জানতে পারছি তুমি আরুর কাছ থেকে দূরে থাকতে পারছো না। আমি যেখানেই যাব আমার জায়গা সেখানে, আরুর পাশে। ওর বাবা পাঠিয়েছে, বলেছে যদি কাছে আসিস শেষের কেউ হবে তুমি। আমি ভয় পাই না, তোমরা যা করো করো। আমার মন একবার ধরে ফেললে আর ছাড়বো না। তোরা বুঝলি না, এই জগতে বড় লোকের সঙ্গে লড়াই করা সহজ না। আমি বড় হতে চাই, আর তোরা আমাকে থামাতে পারবে না। তার সাহস দৃঢ়তা দেখে লোকটা একটু পিছিয়ে গেল। তুমি যতই বাধা দাও না কেন আমি এগোতেই থাকবো। একদিন আমার জয় হবে। দুপুরের রোদ গলে পড়ছে শহরের রাস্তায়। আরু তার বান্ধবী নিশার হাত ধরে বাইরে বেরিয়ে পড়েছে। তারা যাচ্ছিল কাছের একটি জনপ্রিয় ক্যাফেতে। একসাথে গল্প করবে, হাসবে আর বিশ্রাম নেবে।
আরও আজ একটু ফাঁকি দেই, একটু মজা করব। ঠিক আছে, তবে খুব বেশি ঝামেলা করবে না। তারা হেঁটে যাচ্ছিল, চোখে আলোর ছটা, মনের মাঝে একটা অজানা উত্তেজনা। দূরে এক ছায়া ধীরে ধীরে তাদের পেছনে চলতে থাকলো, যেটা আদিত্য। সে নীরব ছায়ার মতো, কিন্তু চোখে আগুন জ্বলে। আজ তোমার পেছনে যাব, দেখব কোথায় তুমি যাও আর কি করো। আরও নিশার সঙ্গে কথা বলছে, হাসছে। হঠাৎ নিশার ফোন বেজে উঠল। সে উঠে একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। আদিত্য যা আগে থেকে অপেক্ষা করছিল, চুপচাপ উঠে আরুকে টেনে নিয়ে গোপনের এক কোণে আড়ালে গেল। আদিত্য আরুর চোখে চোখ রেখে বলল, কি করছিস? ছেড়ে দে আমাকে। একটু কথা বলি তো তোমার সঙ্গে। আমি তোর সঙ্গে কথা বলবো না। তোমার সাহস হলো নিশার সামনে আমাকে টেনে নিয়ে যাওয়ার? আমি যা চাই করব। তোর মতো ছোট লোকের সাহস কোথা থেকে আসলো আমার পেছনে পড়ে থাকার? আদিত্য আরুর চোখে চোখ রেখে বলল, আমার সাহস একটু বেশি, আমি সহজে ছাড়বো না। আরু তার পেছনে কাঁধ বেঁধে দ্রুত সরতে লাগলো। পেছনে তাকালো না, রাগ আর অহংকারে মুখ লাল। হঠাৎ আদিত্য এক পা এগিয়ে এসে তার হাতে হাত রাখলো, শক্ত করে ধরলো। ছেড়ে দে, আমি যেতে চাই। তোমাকে যেতে দেব না আমি। আরু চোখ দিয়ে তার গলা, ঠোঁট, মুখের দিকে তাকিয়ে থেমে গেল। তার গলায় কাঁপন আসলো, মনে হলো কিছুটা দ্বিধায় পড়েছে। আদিত্য ধীরে ধীরে আরুর ঠোঁটে ঠোঁটে কিস করলো। আরু প্রথমে একটু প্রতিবাদ করলো, কিন্তু পরে সেই কিসে থেমে গেল। তার রাগ কিছুটা মিশে গেল মিষ্টি অস্বস্তিতে। তোমার জন্য আমি সব করব। আরও ছেড়ে দে, আমি সহজে হার মানবো না। সেই গর্বে আমি ভেঙে দেব। দুজনে চোখে চোখ রেখে সেই মুহূর্ত যেন একটা নতুন গল্প শুরু হলো, যেখানে প্রেম আর লড়াই মিশে আছে। ক্যাফের আঙ্গিনায় ঘিরেও বসলো আরু আর নিশা। নিশা অবাক চোখে আরুর মুখের দিকে তাকালো। তোর ঠোঁটে কি হলো? ফুলে গেছে কিভাবে? কিছু না, একটু দরজায় ধাক্কা লেগেছে। নিশার মনে একটা সন্দেহ জাগলো, কিন্তু সে কিছু বলেনি। ভেতর ভেতরে আরু আদিত্যকে গাড়ি দিল। এই ছোট লোক কেমনে সাহস পায় এমন করতে? তোকে বুঝতে পারছি না, কিছু কি হয়েছে? সব সময় সব কথা বলতে হয় না। ভেতরে ভেতরে আরু আদিত্যকে গালি দিল। পরের দিন আদিত্য গেটের সামনে অপেক্ষা করছে আরুর। সে আসতেই আদিত্য আবার বলল, আপনি কেন আমাকে ভালোবাসছেন না? আমার তোকে পছন্দ না। কেন? আমার লেভেলের সাথে তোর যায় না। আমি নেতার মেয়ে, আর তুই শুধু সাধারণ একটা ছোট লোক। ভালোবাসায় লেভেল হয় না আরও, আমি তোমাকে প্রমাণ করব। প্রমাণ করিস, দেখবো কত দূর যেতে পারিস। রাতের অন্ধকারে শহরের এক ছোট্ট ক্যাফেতে বসে আছে আদিত্য আর তার বন্ধু রনি। বাইরে ঝরছে ঝিমঝিম বৃষ্টি, আর ক্যাফের মৃদু আলো তাদের মুখোমুখি যেন আলো জ্বেলে দিয়েছে। রনি এক গ্লাস কফি হাতে নিয়ে মুখটা লুকিয়ে হাসতে হাসতে বলল, ভাই তুই এভাবে পিছনে ঘুরে লাভ নেই, ও তো তোকে মেনে নিবে না, জোর করে বিয়ে করে ফেল। রনি, তুই জানিস তো আরও কত বড় নেতার মেয়ে। ঠিক আছে, বলক হলে কি হয়েছে, ভালোবাসা তো বাড়তি পাওয়া। যখন বিয়ে হয়ে যাবে তখন তো স্বাভাবিকভাবে ভালোবাসা তৈরি হবে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই প্রেমের বদলে বিয়ে করিয়ে দিচ্ছিস। প্রেম আর বিয়ের মধ্যে তো অনেক সময় পার্থক্য থাকে। তুই যদি বিয়ে করে ফেলিস, দেখবি উল্টো ওরই ভালো লাগা শুরু হবে। যে ভালোবাসা জোর করে আসে তা কি সত্যি ভালোবাসা হতে পারে? ভাই তুই এমন ভাবিস কেন? একবার চেষ্টা কর, এই টার্ন দিয়ে ওর মন জিতবি, আর না পারলে আমাকে গালি দিবি, আমি সহ্য করব। ঠিক আছে, তোর কথায় একবার ভাববো, তবে সেটা খুব কঠিন হবে জানি। কঠিন আর কি, ভালোবাসা না থাকলে বিয়েটা ঝামেলা ছাড়া আর কিছুই না। হয়তো রনির কথায় একটা মিশন আছে, কিন্তু আমার নিজের পথ হাঁটতেই হবে। সকালবেলা আরু ব্যাগ নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে। চারপাশে ব্যস্ততা, বন্ধুরা আসা যাওয়া করছে। হঠাৎ আদিত্য এসে পেছন থেকে তার হাতে হাত বুলিয়ে কিছু না বলে তার হাতটা শক্ত করে ধরল। ছেড়ে দে, কি করছিস? কিন্তু আদিত্য কোনো কথা না বলে তুলে নিয়ে যেতে লাগলো। আরও কিছু বলার আগে সে ধীরে ধীরে তাকে গাড়িতে বসালো। তোর সাহস হলো কিভাবে আমাকে তুলে নিস? কিন্তু আদিত্য কোনো উত্তর দিল না। গাড়ি ছুটতে লাগলো। আরুর মনে অদ্ভুত উত্তেজনা আর একটু অস্বস্তি লাগতে লাগলো।
কাজী অফিসে পৌঁছে আদিত্য আরুকে নেমে যেতে বলল। কাজী অফিসের দরজা খুলতেই আরু অবাক হয়ে গেল। সেখানে অপেক্ষা করছিল আদিত্যের বন্ধুরা। তুমি এসব কি করছো? আজ আমাদের বিয়ে হবে। কাজী অফিসের সামনে হল ঘরটা সাজানো, চারপাশে ফুল আর বাতাসে মিষ্টি গন্ধ। সবাই একটু উত্তেজিত, কিন্তু আরুর চোখে মিশে আছে অবাক বোধ আর একটু সন্দেহ। আজ আমাদের বিয়ে হবে আরু। তুই কি ভাবছিস আমার কি তোর মতো ছোট লোকের সঙ্গে বিয়ে করার শখ হয়েছে? আমি জানি এটা হঠাৎ, কিন্তু ভালোবাসার জন্য যা ভালো তাই করব আমি। আমার নাম মান তোকে দিয়ে বিক্রি করব না। ওদের চারপাশে সবাই চুপ হয়ে যায়। আরও নিজের রাগ ধরে রাখতে পারে না। সে ঘুরে দাঁড়িয়ে চলে যেতে চায়, কিন্তু আদিত্য তার হাত ধরে টেনে ধরে রাখে। তুই পালিয়ে যেতে পারবি না আরু, এটা আমাদের নতুন শুরু। আমি তোর মতো কাউকে কখনো স্বামী হিসেবে মানবো না, বানাবোও না। আরও তখনই দূরত্ব হলের বাইরে বেরিয়ে যায়, কিন্তু তার পেছনে আদিত্যের একটাই কথা গর্জন করে। আমি ভালোবাসার জন্য লড়ব যতক্ষণ না রাজি হবে। আদিত্য আরুকে জোর করে ঘোরালো এক পুরনো রুমের দিকে। দরজাটা পেছন থেকে বন্ধ করে দিল। তোর সাহস কিভাবে হলো আমাকে এভাবে টেনে নিয়ে আসার? আমাকে ছেড়ে দে। ছাড়বো না আমি আরু। সে ধীরে ধীরে আরুর চোখে চোখ রেখে আগের মতো তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরু হকচুকে পিছিয়ে যেতে চাইল, কিন্তু আদিত্য তার হাত শক্ত করে ধরে রাখলো। তুই কি ভাবছিস আমার সম্মান দাগি করছিস? বিয়ে না করলে আমি তোমার বাবার মান সম্মান নষ্ট করে দেব। আরু চোখ বড় করে তাকালো। তার মুখ থেকে গলা কাঁপতে লাগলো। তুই ভুল করছিস। আমি কখনো তোর মতো ছোট লোকের কাছে হার মানবো না। তাহলে দেখবে আমি ভালোবাসার কাছে হার মানাবো না। রুমের চারপাশ যেন থমকে গেল। দুজনের মধ্যে বাতাসে উত্তেজনা, রাগ আর আবেগের মিশ্রণ ছড়িয়ে পড়ল। রুমের কোণে আদিত্যর চেহারা গম্ভীর করে আরুর চোখে চোখ রেখে বলল, তোমার নেতা বাপের অপকর্ম যদি আমি মানুষের সামনে তুলে ধরি, তুমি বাঁচাতে পারবে তাকে? আরু প্রথমে গর্বে মাথা উঁচু করে থাকলো, কিন্তু আদিত্যের কথা ভেতরে ভেতরে একটা আতঙ্ক জাগালো। যদিও সত্যি বলে দেয় তাহলে বাবা আর কিছুই করতে পারবে না। আরু মুখে কিছু না বলে শুধু চোখ নামিয়ে ফেলল। তাই ভাবো বিয়ে না করলে? আরুর গলা আটকে গেল। সে হঠাৎ চুপচাপ হয়ে গেল। রুমের মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ল, যেখানে ভয় আর দ্বিধা জড়িয়ে গেল একাকার হয়ে। রুমের গহীনে আদিত্য ধীরে ধীরে আরু ঠোঁট কামড়ে চুমু দিল। ঠোঁটের সংবেদন অনুভব করলো। আরু প্রথমে হকচকিয়ে পিছিয়ে গেল, কিন্তু আদিত্য দৃঢ় চোখ দেখে সে থেমে গেল। উপায় নেই আরু, রাজি হওয়া ছাড়া তোর আর কোনো পথ নেই। আরু গর্বে কিছু বলতে চাইল, কিন্তু মুখ থেকে শব্দ বের হলো না। সে কেবল চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হলো তার মন একটি অজানা জোরের কাছে বশীভূত হয়ে গেছে। আদিত্য আবার একবার কিস করে বলল, এবার আর পালানোর দরকার নেই। রুমের ভেতর শোনা গেল শুধু তাদের নিঃশ্বাসের শব্দ, আর এক অপরের চোখে চোখ রেখে সে লড়াই শুরু হলো, যেখানে প্রেম আর অধিকার একসাথে লড়ছে। রুমের মধ্যে বাতাস জমে উঠেছে, উত্তেজনা যেন স্পর্শ করে যাচ্ছে। আরুর চোখ জলজল করে আদিত্যকে দেখে বলল, আমাকে বিয়ে করতে নিজের বিপদ নিজেই ডাকলি। বিপদ হলে তুই হবি আমার সঙ্গী। আমি তোকে শান্তিতে থাকতে দিব না। আমি চাই তুই শুধু আমার হয়ে থাকিস, আর বাকি সব তারপর। তোর সঙ্গে আমার যুদ্ধ শুরু হলো, বুঝতে পারছিস? তুই যতই যুদ্ধ করিস আমি ততই তোর কাছে নিবিড় হব। আরুর চোখে সে আগুন আবার জ্বলে উঠল, কিন্তু সেই আগুন যেন একটা অদ্ভুত আকর্ষণও লুকিয়ে আছে। কাজে অফিসের ছোট্ট ঘরে দুজন দাঁড়িয়ে আছে। চারপাশে শপথের জন্য সাজানো ফুল, আর মেঝেতে ছোট্ট মাদুর বিছানো। আরুর চোখ লাল, মুখে রাগ আর অভিমান মিশে আছে। আরু, আজকে আমাদের বিয়ে হবে, আর আমাকে ছাড়ার কোনো সুযোগ নেই। আমি বাধ্য হয়ে রাজি হচ্ছি। মনে রেখো, এটা আমার ইচ্ছে না। তোমাদের দুজনের সম্মতি ছাড়া আমি বিবাহ সম্পন্ন করতে পারবো না। আরু গরুর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমি তোকে কখনো ভালোবাসবো না। তুই চাও আর না চাও, আজ থেকেই আমরা এক হয়ে যাব। কাজে ধীরে ধীরে তাদের আংটি পরিয়ে দেয়। আরও মনে মনে কাঁদতে থাকে, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। সন্ধ্যার আলো মিলান হয়ে আসছে। আরু আর আদিত্য একটি বাড়ির সামনে দাঁড়িয়ে।
এই আমার বাড়ি হারু, তোমার জন্য। আরও চোখ বড় করে চারপাশ দেখে ছোট্ট একটা বাড়ি, এখানে আরও কিভাবে থাকবে? তোদের মতো ছোট লোকদের সাথে আমার থাকা সম্ভব না। কেন? আমি নেতার মেয়ে, আমি ছোট লোকদের থাকার জন্য তৈরি নই। ছোট লোক হলেও আমার সম্মান আছে, আর তুই সেটা বুঝতে পারিস না। যার টাকা নেই তার সম্মান নাই। টাকা দিয়ে মানুষকে না কিনে ভালোবাসা দিয়ে মানুষ জেতা যায়। আমি তোদের মতো কেউ আমার জন্য কিছু করতে পারবে না। ওটাই দেখি তুই কতটা সাহস দেখাস। আরও চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু ভিতরে একটা অজানা অসহায় ভাব ছিল। সন্ধ্যার সোনালি আলো ছড়িয়ে পড়ছিল বাড়ির বাগানে। বড় বড় গাছের নিচে দাঁড়িয়েছিল আদিত্য আর আরু। তারা ধীরে ধীরে গেট দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। বাড়ির দরজা খুলতেই স্বভাবতই আদিত্যর মা শাড়ি পরিহিত মধ্যবয়সী এক নারী সামনে এসে দাঁড়ালেন। তার চোখে বড় হয়ে গেল আরুকে দেখে। তুমি কে? মা, আমি নেতার মেয়ে, বিয়ে করছি। মায়ের চোখ আরো বড় হয়ে গেল। ঠিক তখনই আদিত্যর বাবা আফজল সাহেব বাড়িতে এসে উপস্থিত হলেন। তার মুখে অবাক হওয়ার ছাপ। নেতার মেয়ে? হ্যাঁ, আরু আমার বউ। তুমি কি ভেবে এই লেভেলের মেয়েকে বিয়ে করেছো? মা, ভালোবাসার লেভেল দেখে হয় না। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, ছেলেকে বুঝতে হবে। আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে, আমি মানি না এই বিয়ে। আদিত্যদের ফ্যামিলি লিভিং রুমে উত্তেজনার বাতাস বইছে। আর চোখ লাল, হাত তুলে ঘরের আসবাবপত্র আঘাত করতে লাগলো। আমি কিছুতেই এই ছোট লোককে মানব না। সোফার গায়ে আঘাত, পাশে রাখা ফুলদানি পড়ে গিয়ে ভাঙে। আদিত্যর মা বাবা বিস্ময়ে মুখ দেখতে লাগলেন। আরে এমন করছো কেন? আমি এসব মানতে পারবো না। শান্ত হও, এসব কিছুই সমস্যার সমাধান না। আমার লেভেলের জন্য ও একেবারেই মানানসই না। আরু, আমি চাই শান্ত হও। আমি তোকে কখনো স্বীকার করব না। মা আর বাবা একসঙ্গে মুখ ভার করে একে অপরের দিকে তাকলেন। এটা শুরু মাত্র, কঠিন পথ আমাদের অপেক্ষা করছে। রাত গভীর। আরুর বাড়ির আঙ্গিনায় হঠাৎ করে পুলিশের গাড়ি এসে থামলো। আরুর বাবা গম্ভীর মুখে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন। তোমরা কি ভাবছো আমার মেয়ের বিয়ে করেছো আমি ছেড়ে দিব? স্যার, আমরা আইনের অনুযায়ী ব্যবস্থা নিব। আমি আরুর স্বামী এবং বিয়ে সম্পূর্ণ আইনি। এটা মেনে নেব না, তোমাদের সঙ্গে লড়াই করব। সবার সঙ্গে আইনি প্রক্রিয়া অনুসরণ করব স্যার। ঘরটা হঠাৎ চাপা উত্তেজনায় ভরে গেল। কেউ কারোর দিকে ঠেলা দিচ্ছে, কিন্তু কেউ শান্ত হচ্ছে না। আদিত্যের বাবা রবীন্দ্র আর মা জয়ন্তী দুজনেই গম্ভীর মুখ নিয়ে নেতার সামনে দাঁড়িয়ে। স্যার, আমরা বুঝি ব্যাপারটা তাড়াহুড়া করে হয়েছে? বিয়ে হয়ে গেছে, এখন আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই। আপনার কাছে বিনীত অনুরোধ, ওদের জন্য মাফ করে দিন। এই বিয়ে শুধু দুজনের ব্যাপারে না, এর প্রভাব অনেক বড়। আমরা সব দায়ভার নেব, কিন্তু দয়া করে আরু ও আদিত্যকে শান্তি দিন। নেতা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আর পরিস্থিতি বুঝে আমি ব্যবস্থা নেব। ধন্যবাদ স্যার। আপনার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আরু বাবার হাত ধরে উঠে দাঁড়ালো, চোখে আগুন জ্বলে। আমাকে নিয়ে চলো বাবা, আমি এই বিয়ে কিছুতেই মানব না। আরুর বাবা একটু নীরব থেকে তারপর কণ্ঠ কমিয়ে বলেন, বিয়ে যখন হয়ে গেছে তখন ফিরিয়ে আনা যায় না মা। আমি তোমাকে বলছি, আমি ওর সাথে থাকতে পারবো না। এটা মানিয়ে নিতে হবে, না হলে লোকে বদনাম করবে আমাদের। কিন্তু আমি কষ্ট পাবো বাবা। তোমার কষ্টের আগে পরিবারের সম্মান বড়, বুঝলে? আরুর চোখে অশ্রু জমে এলো, কিন্তু সে কিছু বলতে পারল না। ঘরটা যেন এক ফাঁকা নীরবতায় ডুবে গেল, যেখানে পিছু হটার কোনো জায়গা ছিল না। রাতে অন্ধকারে আদিত্য আরুকে ধরে নিয়ে গেল নিজের ঘরে, দরজা বন্ধ করে ফেল। তুমি কি ভাবছো আমাকে এখানে জোর করে নিয়ে এসে কিছু করতে পারবে? শান্ত হয়ে শোনো আরু, তোর মতো ছোট লোককে আমি কখনোই মেনে নেব না। ছোট লোক বলে তুমি আমাকে ছোট করছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ঘৃণা করি, তোর সাথে থাকতে পারবো না। ঘৃণা করো, রাগ করো, কিন্তু আমি চলে যাব না। তুই আমার জীবন ধ্বংস করেছিস। আরু, জীবন কি শুধু সুখ আর আনন্দ? তার মাঝে লড়াইও আছে। আমি তোর পাশে থাকবো সব সময়।
আমি তোর সঙ্গে থাকতে চাই না, বুঝলি? ঘরটা যেন তীব্র উত্তেজনায় আছে, জ্বলছে। দুজনের মাঝে রাগ আর আবেগের লড়াই চলছে, যেখানে একদিন অবিচল ভালোবাসা, অন্যদিকে অজানা প্রতিহিংসা। রুমের ভেতর আবেগের উত্তাপ গাঢ় হচ্ছে। আদিত্য ধীরে ধীরে আরুর হাত থেকে মুক্তি নিয়ে তার চোখে চোখ রেখে বলল, আরও আমি তোমাকে ভালোবাসি, আর তোমার এই রাগও আমার কাছে দামি। আরও চুপ করে থাকলো, তার চোখে ঝলসানো আগুন স্পষ্ট। আদিত্য ধীরে ধীরে আরুকে নিজের কাছে টেনে নিল, কোমল স্পর্শে তার ঠোঁটে ঠোঁট দিল। আরও হকচুকে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আদিত্য হাত ধরে ধরে রাখলো। তুই কি করছিস? আমার সম্মান কি কিছুই নেই তোর কাছে? হঠাৎ সে থাপ্পড় মেরে দিল আদিত্যর গালে। আদিত্য অল্প একটু ব্যথা অনুভব করলেও হাসি মুখে ফিরিয়ে নিয়ে বলল, তোমার এই রাগ আমার জন্য ভালোবাসার ভাষা। আরও তোর মতো বেহায়া মানুষ আমি জীবনেও দেখি নাই। আমি চাই তুই আমার হয়ে যাস, যতই রাগ করিস। রুমের ভিতর সেই মুহূর্তে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, আর দুজনের হৃদয়ে দ্বন্দ্ব চলছিল ভালোবাসা আর গর্বের মাঝে। রুমের গাঢ় নীরবতা ছড়িয়ে পড়ল। আদিত্য আরুর হাত ধরে টেনে নিজের পাশে শুইয়ে দিল। আমাকে ছেড়ে দে। একবার গভীরভাবে আদর করব, তারপর যদি চাও উঠে পড়ো। তোর আদর আমার পছন্দ না। এর আগে অবচেতন মনের মতো ওভাবেই শুয়ে থেকে গেল। যতই রাগ করো, তোর কাছে থাকতে চাই আমি। আরও চুপ করে রাগে চোখ নামিয়ে রাখলো, মনটা একগুচ্ছ দ্বন্দ্ব দ্বারা আবেগে ভরা। আরও আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি ছাড়বো না। তুই আমার কাছে আসিস না। আমি তোমার পাশে আছি, তোমার ভালোবাসার জন্য। আরও রেগে উঠে হঠাৎ একটু ঠেলে দিল, কিন্তু আদিত্য পেছনে সরে গেল না। তোর রাগও আমার জন্য এক ধরনের ভালোবাসা। আরও চোখ মেলো, কিছু বলল না, শুধু তার ভেতরে দ্বন্দ্ব আরও বাড়তে লাগলো। সকালবেলার নরম সূর্যের আলো ঘর ভরে উঠল। আদিত্য খাবার থালা হাতে নিয়ে আরুর সামনে বসলো। আরও খাও তো একটু। তোদের এইসব ছোট লোকদের খাবার আমি খাই না। কেন? আমার লেভেল আর তোমাদের এইসব কিছু একসাথে চলবে না। খাবার তো সবাই খায়, আর ভালোবাসাও। তোমাদের মতো ছোট লোকদের হাত থেকে খেতে পারি না। আদিত্য চুপ থেকে আরুর দিকে দেখে থাকলো। ঘরটা যেন তাদের দুজনের মধ্যে দূরত্ব মেপে চলছিল। রান্নাঘরের দরজা থেকে গরম গরম খাবারের সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়ল। আদিত্যের মা আরুর পছন্দগুলো মাথায় রেখে রান্না করছিল। আজ আমি আরুর জন্য বিশেষ কিছু বানিয়েছি। মা, তুমি সব সময় সবার খেয়াল রাখো। কিছুক্ষণ পর আদিত্যের মা খাবারের থালা হাতে নিয়ে আরুর সামনে বসলো। তুমি আমার জন্য রান্না করেছো? হ্যাঁ, আমি চাই তুমি এখানে আরামে থাকো। আরও একটু থেমে তারপর ধীরে ধীরে খাবার খেতে শুরু করলো। মুখে অপ্রত্যাশিত এক প্রশান্তি দেখা গেল। ধন্যবাদ। দেখো মা, তোমার যত্ন করছে। ঘরটা একটু একটু করে শান্তি ও মমতার ছোঁয়ায় ভরে উঠল। ভার্সিটির ক্যাম্পাসে ব্যস্ত ভিড়ে আরও তার বান্ধবীর কাছে এসে পৌঁছালো। তুই কি আদিত্যকে বিয়ে করে ফেললি? হ্যাঁ, ওই কুত্তা জোর করে বিয়ে করেছে আমাকে। সত্যি? তোকে জোর করে বিয়ে করলো? কি আর করতে পারতাম, আমি তো চাইনি। এখন কি করবে? ওর সঙ্গে থাকা ছাড়া আর কোনো অপশন নেই। তার চোখে রাগ আর অভিমান মিলেমিশে একাকার হয়ে গেল। মৃদু আলোয় ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আদিত্য ধীরে ধীরে আরুর পাশে এসে বলল, আরু চলো বাড়ি যাই। তোর সাথে কোথাও যাব না, আমি আমার বাসায় যাব। তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই আরু। আমি তোর সাথে যাব না। তাদের চোখে চোখ পড়ল। দুজনের মাঝে টানাপ্রণ স্পষ্ট হয়ে উঠল। ঠিক আছে, আমি ছাড়বো না। আরু ঠোঁট কামড়ে চুপ করে রইল। আরু হঠাৎ গর্জে উঠল, তুই আমার জীবন নষ্ট করেছিস। সে আদিত্যকে ঠেলে দিল, কিন্তু আদিত্য দৃঢ় ছিল। আমি তোমার পাশে থাকবো, ভালোবাসা আর রাগ দুইটাকে নিয়েই। তোর ভালোবাসা আমার দরকার নেই। রাগ আর আবেগের ঝড় তাদের চারপাশে ছড়িয়ে পড়ল, যেন এই দুই হৃদয়ের লড়াই নতুন অধ্যায়ের সূচনা করলো। কলেজ গেট থেকে বেরিয়ে আদিত্য শক্ত হাতে আরুর হাত ধরে টেনে নিয়ে চলল। তোর মতো ছোট লোকের সঙ্গে আমি থাকতে পারবো না। তারা রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ির হর্ন বাজছে, লোকজন চোখ বুলিয়ে যাচ্ছে। আদিত্য রিক্সায় উঠে বলল, আরু চলো উঠো। একটু থেমে তারপর বাধ্য হয়ে উঠল। রিক্সা চলে বাড়ির পথে। আরো চুপচাপ বাইরে তাকিয়ে রাগ আর অভিমান গুটিয়ে রাখলো।
রাতের নীরবতা ছড়ানো বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল আরও। গোসলের পর ভেজা চুলগুলো বাতাসে ঝুলছিল, চোখে মিশ্র অনুভূতি, রাগার অব্যক্ত ভালোবাসা। আদিত্য চুপচাপ কাছে এসে ধীরে ধীরে আরও চুলে মুখ ডুবিয়ে আদর করলো। তোমার এই ভেজা চুলের গন্ধে আমি হারিয়ে যাই আরু। তুই কি করছিস? শুধু ভালোবাসা দেখাচ্ছি, তুমি রাগ করলেও। আরও একটু হঠাৎ হলো, ফিরে এসে মুখ কুঁচকে পড়ল। তোর আদর পছন্দ না, আমি এই রাগেই ভালো। তুই রাগ কর, আমি তোর পাশে থাকবো। তারা দুজনের মাঝে সেই নীরব মুহূর্ত যেন একটা গল্পের পর্ব হয়ে গেল। রাগ আর ভালোবাসার মেল বন্ধন। রুমের গাঢ় অন্ধকারে শুধুই তাদের নিঃশ্বাসের আওয়াজ। আদিত্য কোমলভাবে আরুর হাত টেনে ধরে নিয়ে গেল ছাদের দিকে। আরও কিছুক্ষণ প্রতিবাদ করার চেষ্টা করলো, কিন্তু আদিত্য তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আরু, আমার ঠোঁটের ছোঁয়া তোমার জন্য। সে ধীরে ধীরে আরুর ঠোঁটে কিস করলো। আরও রেগে উঠল, ঠোঁট কামড়ে প্রতিহত করলো আদিত্যের ভালোবাসাকে। তোর এই সাহস কিভাবে হলো আমাকে কিস করার? বারবার একই কাজ করছিস তুই। তোমার এই প্রতিরোধী আমাকে আরো কাছে টানে। রুমটা যেন প্রেমার টানাপোড়েনের এক মায়াবী খেলায় মগ্ন হয়ে উঠল। আদিত্য আরুকে নিয়ে নীরব রাতের আচ্ছন্নতায় ডুবিয়ে দিল। তার ঠোঁটের মাই আরুর সব রাগ গলে যেতে লাগলো। আদিত্য একের পর এক কিস দিল, চোখে চোখ রেখে আদর করতে গেল সারা রাত। চোখে চোখ রেখে আদর করে গেল সারা রাত। আর কখনো রেগে ঠোঁট কামড়ে বিরক্ত করলো আদিত্য চালনা, বরং আরও কোমল হয়ে ভালোবাসা ছড়িয়ে দিল। রুমটা ছিল তাদের আবেগের আঙ্গিনা, যেখানে রাতের নীরবতা শুধু তাদের হৃদয়ে সুর তুলছিল। সারা রাত ধরে আদর আর ভালোবাসার জোয়ার বইতে লাগলো। আরুর গর্ব আর আদিত্যের ধৈর্যের খেলা চলল অবিরত। রাতের নিরিবিলি ঘরে আরুর চোখে অশ্রু জমে উঠল। কাঁদতে কাঁদতে সে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কেন আসলি আমার কাছে? কেন ছুলি আমাকে? আমি এখন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আদিত্য ধীরে ধীরে আরুর হাত চেপে ধরে বলল, তোমাকে ছোঁয়ার অধিকার আমারই আছে। আরু চোখ মেলে তাকালো, কিছু বলতে পারল না, শুধু অজান্তেই গলা কম্পয়মান হয়ে উঠল। ঘরটা নিঃশব্দে ভরে গেল তাদের মাঝে এক নতুন বোঝাপড়ার আলোয়। সকালের নরম আলো ঘরটা ভরে উঠল। আদিত্য আস্তে আস্তে ঘুম থেকে উঠল, মুখে শান্তির ছাপ। তখনই আরু হাতে এক বালতি পানি নিয়ে এগিয়ে এলো। আমার কাছে আসার ফল এবার তোমাকে দিতে হবে। হঠাৎ সে ঝড়ের মতো পানি আদিত্যের গায়ে ঢেলে দিল। আদিত্য হকচকিয়ে উঠল, পানি গড়াতে শুরু করলো তার গায়ে। ওরে বাবা, এ কি করলে? এই ছিল আমার প্রথম ও শেষ সতর্কতা। ভালো, আমি বুঝে গেলাম। সকালের নরম আলো ঘর জুড়ে ছড়িয়ে পড়ছিল। আদিত্য ধীরে ধীরে আরো হাত ধরে টেনে নিয়ে গেল বাথরুমের দিকে। আমাকে ছেড়ে দে, আমি যেতে চাই। না, একটু ধৈর্য ধরো। ঝর্ণার পানি ধেয়ে এলো আরুর মাথার কাঁধে, ছিটকে পড়ল। আরু আচম্বিতে চিৎকার করে উঠল, তুমি কি করছো? এই পানি তোমার রাগ ধুয়ে নেবে আর আমার ভালোবাসা আরো গাঢ় করবে। তোর রোমান্টিক কথা তোর কাছেই রাখ। আমি শুধু তোমার জন্যই তো এই ঝর্ণার পানি। গোসল করছি, সকালে কেন ভেজালি আমাকে? তোমার সাথে একসাথে গোসল করার মজাই আলাদা জান। তুমি হয়তো মনে মনে এটা চাচ্ছিলে। আদিত্য, বাজে কথা রাখ, রেখে ছাড় আমাকে। তোমাকে খুবই হট লাগছে জান, আবার আদর করতে মন চাচ্ছে। আদিত্য আর কিছু বলতে পারলো না আরু। তার আগে আদিত্য তার ঠোঁট কামড়ে ধরলো, পরনে থেকে শাড়ি একটানে খুলে ফেলো, দেওয়ালের সাথে ঠেসে ধরে কিস করতে ব্লাউজের বোতাম খুলে ফেলো। আরু রাগে লজ্জায় হাঁসফাঁস করছে। রাতে তো তেমন কিছুই দেখেনি আদিত্য, কিন্তু এখন দিনের বেলা হয় জন্য আদিত্য তাকে পুরোপুরি দেখছে। আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলো। আদিত্য আস্তে আস্তে পুরো শরীর উন্মুক্ত করে তার শরীরে ভালোবাসার পরশ বোলাতে লাগলো। আরও আর থাকতে না পেয়ে আদিত্য চুল খামচে ধরল। আদিত্য আরও উত্তেজিত হয়ে আরও শরীর ছোট ছোট করে কামড় দিতে লাগলো। আর বেসামাল হয়ে গেল। দুজনের নিঃশ্বাস ভারী হতেই দুটি শরীর এক করে ফেল। বাথরুমের ঝর্ণার চার কারণে তাদের মৃদু চিৎকার বাইরে গেল না। ঝর্ণার ঠান্ডা পানি থেমে যেতেই আরও এক ঝটকায় আদিত্যের হাত সরিয়ে দিল। তার চোখে আগুন, ঠোঁট কেঁপে উঠছে রাগে। কোন সাহসে তুই আমাকে স্পর্শ করছিস? আদিত্য থমকে দাঁড়ালো, চোখে বিস্ময় আর সামান্য কষ্ট। তোর ছোঁয়া ঘৃণা লাগে আমার। তুই কি ভাবছিস এইসব করে আমি তোকে ভালোবেসে ফেলবো? কথাগুলো ছুরি হয়ে আদিত্যের বুকে চিরে গেল, কিন্তু ঠোঁটে হালকা হাসি লেগে রইল।
যতই ঘৃণা বলো না কেন, তোমার চোখে অন্য কিছু দেখি আরও। আরও মুখ ঘুরিয়ে নিল, কিন্তু গলার কম্পন লুকোতে পারল না। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল রাগার অনুচ্চারিত অনুভূতিতে। ঝর্ণার ঠান্ডা পানি থেমে গেল, বাথরুমে যেন ঝড় বয়ে যাচ্ছিল। আর ভিজে চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তার চোখে আগুন জ্বলছে। আমি তোকে স্পষ্ট বলেছি, আমার জীবনে তোর কোনো জায়গা নেই। আদিত্য মুহূর্তের জন্যই চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার মুখে রাগ নেই, বরং এক ধরনের শান্ত নির্লিপ্ততা। ঠিক আছে, আর স্পর্শ করব না তোমাকে। আরও অবাক হয়ে তাকালো, তার কণ্ঠে এবার বিদ্রুপ ভেসে এলো। এটাই তোর করা উচিত ছিল শুরু থেকেই। আমার জীবনে তুই শুধু সমস্যা নিয়ে এসেছিস। হতে পারে, কিন্তু তবুও আমি আছি। তুমি যত দূরে ঠেলে দাও আমি ততই ফিরে আসব, কারণ ভালোবাসা তো জোর করে মুছে ফেলা যায় না। আরও মুখ ঘুরিয়ে নিল, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখলো। তার বুক ধরপড় করছে, রাগে নাকি অন্য কোনো কারণে, সেটা সে নিজেই বুঝতে পারল না। বাথরুমের বাইরে থেকে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আসছে, কিন্তু ভেতরে দাঁড়িয়ে থাকা দুজনের মাঝে নীরবতার বৃষ্টি পড়ছে আরও গভীরভাবে। সকালে নরম রোদ উঠেছে, ঘরের ভেতর যেন একটু শীতলতা ছড়িয়ে আছে। ডাইনিং টেবিলে নাস্তা সাজানো, কিন্তু চেয়ারে বসা একমাত্র মানুষ আদিত্য। আদিত্য চুপচাপ রুটি আর ডাল হাতে নিয়ে খেতে শুরু করলো। তার চোখে চিন্তার ছাপ, ঠোঁটে কোনো কথা নেই। ঘরে অন্য পাশে দরজা আধা খোলা রেখে দাঁড়িয়ে আছে আরু, মুখে গম্ভীর ভাব, কিন্তু চোখে কোণে লুকানো এক অদ্ভুত অস্বস্তি। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আদিত্য তাকালো না, যেন কথা বলে তার প্রতিশ্রুতি ভাঙবে। খাওয়া শেষ করে আদিত্য ধীরে ধীরে গ্লাসে পানি খেলো, তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নীরবে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই ঘরে যেন এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। আরও গভীর শ্বাস পেল, মনে মনে কিছু বলতে গিয়েও থেমে গেল। বাইরে গেটের সামনে বাইকে উঠে আদিত্য সরাসরি ভার্সিটির দিকে রওনা হলো। মনে মনে স্থির করলো আজ শুধু পড়াশোনায় মন দেবে, যতক্ষণ না ওর রাগ কমে। দূরে থাকাই ভালো। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই চারপাশের কোলাহল যেন তাকে কিছুটা স্বাভাবিক করে তুলল। ক্যাম্পাসের মাঠে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কেউ ক্লাসে দৌড়াচ্ছে, আবার কেউ ক্যান্টিনের দিকে যাচ্ছিল। আদিত্য বাইক স্ট্যান্ডে বাইক পার্ক করতে পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। ওহো, আমাদের নতুন পর এসে গেছে। বলতো ভাবি কই? উনি ওনার মতো আসবে এখানে? উনি তো আমাকে পছন্দই করে না, তাই তার মন সে থাক, আমি আমার মতো আছি। ভাই, এভাবে দূরে থাকলে তো কোনোদিন মন জিততে পারবি না। এখন উনি রাগ করলেও সময়ে ভালোবেসে ফেলবেন। রাগ থাকলে কথা বলা যায়, কিন্তু যখন কেউ মনে ঠিক করে ফেলেছে যে আমি তার লেভেলের নই, তখন শুধু সময় নয়, ভাগ্যও লাগবে। ভাগ্য তোর সাথে আছে ভাই, কারণ তুই হার মানিস না। আদিত্য একটু হেসে ব্যাগটা কাঁধে তুলে নিল। তার চোখে যেন অদৃশ্য এক জেদ লুকিয়েছিল। দূরে দাঁড়িয়ে কয়েকজন ছাত্রছাত্রী তাকে ফিসফিস করছে। এই তো আরুর বর, শুনেছি জোর করে বিয়ে করেছে। আদিত্য কিছু না বলে সোজা ক্লাসের দিকে হাঁটা দিল, কিন্তু মনে মনে ঠিক করল আজ নয় কাল নয়, কিন্তু একদিন আরও বুঝবেই তার ভালোবাসা জোর নয় সত্যি। দুপুরের রোদ একটু নরম হয়ে এসেছে। ভার্সিটির ক্যান্টিনের সামনে ছোট ছোট দলে ভাগ হয়ে সবাই আড্ডায় মেতেছে। হাসি, গল্প, চায়ের গন্ধ সব মিলিয়ে যেন অন্যরকম পরিবেশ। গেট দিয়ে ঢুকলো আরু, তার সাথে 3 জন বান্ধবী আর 2 জন ছেলে বন্ধু। স্টাইলিশ পোশাক, হাতে কফির কাপ, ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি, যেন পুরো ক্যাম্পাস তাকিয়ে দেখছে তাকে। ওদের দল ক্যান্টিনের এক কোণে গিয়ে বসলো। হাসি ঠাট্টা, ঠান্ডা পানি আর গল্পে জমে উঠল আড্ডা। আরুর এক বান্ধবী মজার ছলে বলল, শুনেছি তুই নাকি বিয়েও করে ফেলেছিস। আরে বাদ দে এসব কথা, জীবনে মজা করার সময় এখন, এসব ঝামেলার সময় না। ওরা সবাই হেসে উঠল। একজন ছেলে বন্ধু ঠাট্টা করে বলল, তাহলে স্বামী বেচারাকে আজকাল পাত্তাই দিস না বুঝি? যাকে পাত্তা দেওয়ার ইচ্ছে নেই তাকে আমি জীবনেও পাত্তা দেই না। এই সময় ক্যান্টিনের দরজা দিয়ে ঢুকলো আদিত্য। সে একা, হাতে একটা ফাইল, চোখে এক ধরনের ক্লান্তি। দূর থেকে পুরো দৃশ্যটা দেখে নিল আরও হাসছে, কথা বলছে। চারপাশে সবার মনোযোগ ওর দিকে। এক মুহূর্তের জন্য কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁটে কেবল হালকা একটা নিঃশ্বাস
এসে থামলো। সে চুপচাপ ক্যান্টিনের অন্য কোণে গিয়ে বসে গেল। 1 কাপ চা অর্ডার দিল আর নিজের মনে ভাবলো, ও সুখে থাকুক, আমি কিছু বলবো না যতক্ষণ না ও নিজে বুঝে আমার জায়গা কোথায়। রনি দূর থেকে দেখলো এই দৃশ্য। সে আদিত্যের পাশে এসে বলল, ভাই তুমি তো কিছু বললে না? যে মন এখন আমার হয়নি তাকে ধরে আনার চেষ্টা করেও লাভ নেই। আরও দূর থেকে এক ঝলক তাকালো আদিত্যের দিকে। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা অনুভূতি খেলে গেল, যা সে নিজেও বুঝতে পারল না। রাত প্রায় 10টা। শহরের নামকরা এক ক্লাবের বাইরে ঝলমলে আলো, ভেতরে বাজছে জোরে ইংলিশ মিউজিক। নাচে ফুলরে ঝলসানো লাইটের খেলায় জমে উঠেছে পার্টি। আরও আজ বান্ধবীদের সাথে এসেছে। গ্ল্যামার্স পোশাক, হাতে ককটেল গ্লাস, হাসি আর নাচের মুডে ডুবে আছে সবাই। এক পর্যায়ে বান্ধবীরা নাচের ফ্লোরে চলে গেল। আরও বাড়ি বসে একা ড্রিঙ্ক করতে থাকি। তার চোখে রাগ, অভিমান। কেন যে জীবন এত বদলে গেছে, কেন যে তাকে এমন বিয়ের বাঁধনে পড়তে হলো। এ সময় দুজন অচেনা ছেলে এগিয়ে আসে। একজন কানে ঝুঁকে বলে, হাই সুন্দরী, একা বসে আছো নাকি? প্লিজ, কথা বলার মুড নেই, দূরে যান। কিন্তু তারা শোনে না, বরং একজনের হাত বাড়িয়ে দেয় আরু কাঁধে। আরু চিৎকার করে ওঠে, হাত সরান না হলে। এর মধ্যে এক ছায়া হঠাৎ সামনে এসে দাঁড়ায়। আদিত্য, চোখে আগুন, কণ্ঠে হুমকির শীতলতা। হাত সরাও, না হলে এই হাত ভেঙে দিব। তুমি কে রে, বয়ফ্রেন্ড নাকি? আদিত্য কাছে এসে তাদের গলার কাছে মুখ নিয়ে ঠান্ডা স্বরে বলে, স্বামী। আর এখনই সরে না গেলে পরের বার হাত নয়, গলা ভাঙবে। পরিস্থিতি বুঝে ছেলেরা পিছিয়ে যায়। আদিত্য শক্ত হতে আরুর হাত ধরে বলে, চলো। তুমি কে যে আমাকে? কিন্তু আদিত্য পাত্তা না দিয়ে সরাসরি তাকে ট্যাক্সিতে বসে। গাড়ি নীরবে শহরের রাস্তা পেরোতে থাকে। রাতের বাতাসে আরুর মাথা ঘুরছে, ড্রিঙ্কসের প্রভাব স্পষ্ট। বাড়িতে পৌঁছে আদিত্য ধীরে ধীরে তাকে নামিয়ে আনে। তার চোখে রাগ, কিন্তু কণ্ঠে মায়া। তুই চাইলে আমায় ঘৃণা করো, অপমান করো, কিন্তু তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। আরও কিছু না বলে সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু মনে মনে ভাবতে থাকে, কেন যেন এই ছোট লোকটার আগমন সব সময় ঠিক সময়ে হয়। রাত প্রায় 12:30। বাড়ি ফাঁকা, চারপাশে নীরবতা। শুধু দূরে রাস্তার বাতির নিচে কুকুরের ডাক। আরও রুমে আধো অন্ধকার। সে বিছানায় এলিয়ে আছে, হাতে আধা খালি ওয়াইনের গ্লাস। চোখ লাল, গাল গরম, মাতাল ভাব স্পষ্ট। দরজা ঠেলে আদিত্য ভেতরে ঢোকে, হাতে 1 গ্লাস পানি আর ভেজা তোয়ালে। সে চুপচাপ গ্লাসটা টেবিলে রাখে, কিন্তু কিছু বলে না। আরও মাতাল হাসি দিয়ে তাকায়। এই শোনো ছোট লোক, তোমাকে কি আমি কখনো বলেছি তুমি দেখতে খারাপ না? আদিত্য ভুরু তুলে তার দিকে তাকায়, কিন্তু উত্তর দেয় না। সে জানে এই মুহূর্তে যাই বলুক, সকালে এই মেয়ে সব ভুলে গিয়ে উল্টো তাকে খারাপ মানুষ বলবে। আরও উঠে বসার চেষ্টা করে। শোনো, আমি যদি তোমাকে ভালোবেসে ফেলি, না না সেটা হবে না, আমি তো তোমাকে ঘৃণা করি। তারপর আবার হাসি, আবার পানিতে চুমুক। আদিত্য ধীরে ধীরে তার হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। যথেষ্ট হয়েছে, এখন ঘুমাও। তুমি জানো আজকে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। যদি আমি তোমাকে চুমু খাই তাহলে? আদিত্য এক মুহূর্তের জন্য চোখে হালকা হাসি আনে, কিন্তু সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে নেয়। সকাল হলে আবার এসবের জন্য আমাকে ধমক দিবে। আমি মূর্খ নই। তুমি একদমই রোমান্টিক নও। আদিত্য চাদর দিয়ে তাকে ঢেকে দেয়। নিজের মনে ভাবে, যতই রাগ করো আমি তবু আছি, সবসময়ই থাকবো। রুমের আলো নিভে যায়, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে। আরও তন্দার ঘরে অস্পষ্ট স্বরে কিছু বলতে থাকে, যা শুধু আদিত্যই শুনতে পায়, কিন্তু মনে রাখে না, কারণ সে জানে সকালে ঝড় আসছে, রাত গভীর হয়ে গেছে। রুমের ভেতর হালকা সুরে গান বাজছে, বাইরে নীরবতা, কিন্তু ভেতরে এক অদ্ভুত টান টান পরিবেশ। আরও আবার উঠে সোফায় বসে আছে, চোখ লাল, গালে মাতাল লালচে আভা। তার হাতে এখন আর গ্লাস নেই, কিন্তু আচরণে মাতাল ভাব স্পষ্ট। আদিত্য দরজায় দাঁড়িয়ে চুপচাপ তাকিয়েছিল। হঠাৎ আরু হেসে বলল, জানো আদিত্য, আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু আজ কেন জানি তোমার চোখে হারিয়ে যাচ্ছি। কথা শেষ না হতেই সে হঠাৎ উঠে এসে আদিত্যের খুব কাছে দাঁড়ালো। এক মুহূর্তে দ্বিধা না করে ঠোঁট ছুঁয়ে দিল আদিত্যের
ঠোঁটে একটা ছোট্ট কিন্তু উষ্ণ চুম্বন। আদিত্য অবাক হয়ে গেল। তার বুকের ভেতরে যেন আগুন ছড়িয়ে পড়ল। এতদিন যে মানুষটা শুধু অপমান করেছে, আজ সেই প্রথমবার তাকে স্পর্শ করলো, আর সেটা ভালোবাসার মতো কিছু ছিল। আদিত্য ধীরে ধীরে তার হাত ধরে কাছে টেনে নিল। তার চোখে দৃঢ়তা, ঠোঁটে আবেগ। তুমি জানো না ওরু, তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে নরমভাবে আরও মুখের পাশে হাত রাখলো, চোখের দিকে তাকিয়ে বলল, আর আমি চেষ্টা করব, তুমি যদি আমাকে একটু জায়গা দাও। কিছু বলল না, শুধু গভীর দৃষ্টি দিল। আদিত্য আর নিজেকে থামাতে পারল না। সে কাছে ঝুঁকে আস্তে করে আবার ঠোঁটে চুমু দিল, তারপর কপালে, গালে, যেন এতদিনের সব অভিমান মুছে দিতে চাইছে। কিন্তু মনের কোথাও ভয় কাজ করছিল। সকালে যদিও সব ভুলে গিয়ে আবার রাগ করবে, তবুও সেই মুহূর্তে আদিত্য শুধু অনুভূতি নিয়ে বেঁচে থাকলো। রাতটা যেন থমকে গেল, সময় থেমে রইল শুধু তাদের দুজনের জন্য। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। রুমের ভেতর নীরবতা, শুধু বাইরে পাখির ডাক। কিন্তু এই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক তীব্র ঝড়, যা কয়েক সেকেন্ডের মধ্যেই ফেটে পড়বে। আদিত্য বিছানায় আদর্শ, চোখে তৃপ্তির সাথে একটুখানি ক্লান্তি। সে ভেবেছিল হয়তো আজ আরুর মনটা একটু হলেও নরম হবে। হঠাৎই বাথরুমে দরজা খুলে গেল। চোখ ভেজা, মুখে দৃঢ়তা, চোখে আগুন। আরু এগিয়ে এলো, তার ঠোঁটের কোণে ঠান্ডা হাসি আর চোখে তীব্র রাগ। তুমি না বড় বড় কথা বলছিলে আদিত্য, বলেছিলে আর কখনো ছোবেও না আমাকে, আমার ইচ্ছের বাইরে কিছুই করবে না। আদিত্য চুপচাপ তাকিয়ে রইল, কিন্তু তার গলা শুকিয়ে গেল। কিন্তু গত রাতে তুমি কি করলে? আমার দুর্বলতার সুযোগ নিলে। আমি মাতাল ছিলাম আর তুমি নির্লজ্জের মতো। তার কণ্ঠ কেঁপে উঠল, রাগ আর অপমান একসাথে মিশে গেল। আরু, আমি চুপ, তোমার মুখ থেকে একটাও কথা শুনতে চাই না। তুমি প্রমাণ করেছো তুমি ঠিক সেই ছোট লোক যাকে আমি প্রথম দিন থেকেই বলেছিলাম। কথা শেষ করে সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, পেছন ফিরে তাকালো না, কিন্তু চোখে জল জমে উঠেছিল, যেটা আদিত্য দেখতে পেল। কিছু বলল না। আদিত্য চুপ করে গেল। সে জানতো এই ব্যাখ্যা, যতই ব্যাখ্যা দিক, এই মুহূর্তে আরুর কানে কিছুই পৌঁছাবে না। মাঝে মাঝে ভালোবাসা থেকেও মানুষ ভুল করে, কিন্তু তার খেসারত হয়তো সারা জীবন দিতে হয়। সকাল থেকে ঘরটা ছিল অদ্ভুত শীতল। আদিত্য নিজের রুমের এক কোণায় বসলো, হাত পা গুটিয়ে নিয়েছিল, মুখে চুপচাপ একগুঁয়ে ভাব, যা কেউ ভাঙতে পারছিল না। বাইরে থেকে আরুর চলাফেরা স্পষ্ট শুনতে পাচ্ছিল, কখনো হাসি, কখনো কেঁদে ওঠার মতো শব্দ। কিন্তু সে জানতো আরুর মন এখন তার কাছে নেই। দুপুরবেলাতেও আদিত্য একা বসে থাকলো। সে কোনো কথা বলার আগেই আরু চোখ সরিয়ে নিত। তার গলা খারাপ, তার চোখে কষ্টের ছায়া। একবার সাহস করে সে আরুর কাছে গেল, কথা বলার চেষ্টা করলো। আরু, আমাদের আর কিছু বলার নেই আদিত্য। তার চোখে রাগের আগুন নেই, বরং নিঃসঙ্গতা আর বিষণ্ণতা। আদিত্য বুঝতে পারল তার ভালোবাসা একাকিত্বের ওজনে পিষ্ট হচ্ছে। সে আর কষ্ট দিতে চায় না, নিজেকে গুটিয়ে নিল, নিস্তব্ধতার মধ্যে হারিয়ে যেতে চাইল। আরও তাতেও যায় আসে না, সে একাকী, কিন্তু মনে মনে জানে এভাবে চলতে পারবে না তারা। কখনো বা কোথাও তাদের পথ মিলবেই, হয়তো। সকাল থেকে ভার্সিটির রাস্তা আলাদা আলাদা। আদিত্য নিজের ব্যাগ কাঁধে তুলে গেটের বাইরে দাঁড়ালো, চোখে এক নিঃসঙ্গ ভাব, মনে অজানা যে তার বন্ধু রনি পাশে দাঁড়িয়ে বলল, ভাই আজ থেকে আলাদা ভার্সিটিতে যাবি? হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো। যতক্ষণ ওর সাথে কথা হয় না ততক্ষণ দূরে থাকাই ভালো। অন্যদিকে আরও তার নিজের ভার্সিটির গেট পার করলো। তার সঙ্গে ছিল তার বান্ধবী ও বন্ধু। হাসি মজা আর ঠাট্টা, ক্লাসে আগে আড্ডায় মেতে উঠল সবাই। আরও মনে মনে ভাবছিল, এবার মনে হয় শান্তি পাবো, আপদটা পিছু ছাড়ছে, এখন আমার নিজের একটা জীবন শুরু করার সময়। প্রতিদিন ক্লাস শেষে আরও তার বন্ধু মিলে কফি শপে যেত। অন্যদিকে আদিত্য তার বন্ধু রনির সঙ্গে এক কোণে বসে পড়াশোনা করত। প্রতিদিনের এই দূরত্ব তাদের মনে নতুন নতুন চিন্তা নিয়ে আসতো। কখনো কখনো আভাস মিলত যেন একটা নতুন শুরু হতে চলেছে, তবু পুরনো মন্থর ভাবনা মুছে যায় না। সন্ধ্যার আলোকছটা ভেসে আসছে জানালার কাছে। বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে আরও, চোখে সামান্য চমক এবং অদ্ভুত অনিশ্চয়তা।
অন্য পাশে আদিত্য কিছুটা দূরে হাতে মোবাইল ধরে দাঁড়িয়ে, মুখে লুকানো ব্যথা। আমি আমার বাড়ি যেতে চাই আদিত্য। আদিত্য না দেখে চুপচাপ থাকলো, মাথা নিচু করলো বেশ কিছুক্ষণ ভেবে, তারপর বলল, আপনার যা ইচ্ছে করতে পারেন, আমি আর বাধা দিব না। তার মুখে ছিল গর্ব আর গোপন অভিমান, যা সহজে প্রকাশ পায় না। কিন্তু মনের গভীরে জ্বলছে আগুন। সকালের কাছে আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। বাড়ির বেলায় সবকিছু নীরব। আরও চুপচাপ ব্যাগ নিয়ে দরজার দিকে এগোচ্ছে। তার চোখে ক্লান্তি, মুখে কিছুটা বিষণ্ণতা। আদিত্য নিঃশব্দে একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। কিছু বলতে চাই, কিন্তু জিভ আলগা হয় না। সে শুধু দেখছে আরুকে, মনে মনে কষ্ট পাচ্ছে। আর যখন দরজা খুলে বেরোবে চেষ্টা করে, আদিত্যর মা পিছন থেকে বলেন, বেশি দিন থাকিস না মেয়েটা, চলে আসিস। আমাদের ছেলে এত কষ্টে আছে। আমি অবশ্যই ফিরবো মা, কিন্তু এখন কিছু সময় দরকার। তাই তো বলছি, এই বাড়ি তোমারও, কখনো আসতে দ্বিধা করিস না। আদিত্য দূরে দাঁড়িয়ে কিছুই বলতে পারল না। তার হৃদয়ে একটা খালিপনায় বাড়ছে। আরও চলে যাওয়ার সাথে সাথে সে অনুভব করলো কিছু হারিয়ে ফেলেছে, যা আর ফিরে পাবে না। সে জানে না, যা ফিরে পাবে কি না জানে না। আরও দরজা খুলে ঘরে ঢুকলো। বাড়ির ভেতর বাবা মা টেবিলের পাশে বসে আছে। তাদের মুখে উদ্বেগ আর রাগের মিশ্রিত ছাপ। তুই আদিত্যকে কেন আনলি না? বাবার কথা শুনে এটা করতে পারতিস। ও আমাদের জামাই। আমাদের কথা না শুনলে তো আর হবে না। তোর এই বিয়ে খেয়ালির জন্যই আমাদের সম্মান নষ্ট হচ্ছে। আমি ওকে পছন্দ করি না, সে আমার জীবনের জন্য ঠিক মানুষ নয়, তাই ফিরে এসেছি। আর আর যাব না। তুই জানিস না তোর এই অবহেলা আমাদের কত ক্ষতি করতে পারে। আমাদের প্রভাব আছে, কিন্তু যদি তুই সেটা বুঝতে না পারিস, তাহলে তোর জন্য ভয়ঙ্কর পরিণতি আসবেই। আমি আমার নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই। আপনারা চাইলে ওর সাথে সম্পর্ক চালিয়ে যান, কিন্তু আমি আর এসবের অংশ হতে চাই না। আপনাদের রাজনৈতিক সম্পর্ক আপনাদের কাছেই রাখুন। রাজনীতি তোর ছোট মাথায় বোধ শক্তি দিয়ে এসব বোঝা সম্ভব নয়। তুই ভুল করছিস, আর ভুলের ফল দিতে হবে। আমি যা মনে করি তাই করব, আর ফিরে আসার কারণও সেটা। চুপ করে রইল। তাদের মুখে আর কোনো কথা নেই। আরও ধীরে ধীরে নিজের রুমে উঠে গেল। আরুর এই দৃঢ় সিদ্ধান্ত অনেক বাধা বিপত্তি আর কঠিন পথের শুরু, কিন্তু সে জানে নিজের সুখের জন্য লড়াই করতে হবে। রাত নেমে গেছে। গভীর ঘরের এক কোণে বসে আছে আদিত্য। চোখে নেই কোনো হাসি, মুখে নেই কোনো সঙ্গীতের আভা, শুধু কষ্টের ছায়া আর মন খারাপের গুঞ্জন। সে মৃদু কণ্ঠে নিজের সঙ্গে বলল, তার তুমি যখন আমাকে চাও না, তখন আমি কি করে তোমাকে বাঁধতে পারি? আমি তোমাকে মুক্তি দিব, তবুও আমি তোমার পাশে থাকবো, যদিও হয়তো দূরে থেকেও তোমাকে চাইবো। গলায় মিশেছিল নিঃশব্দ দুঃখ আর ভালোবাসার পীড়া। সে জানতো ভালোবাসা মানেই কখনো কখনো ছেড়ে দেওয়া। অবশেষে সে নিজের চোখে জল মুছে নিয়ে চুপচাপ উঠে দাঁড়ালো। বাইরে অন্ধকার, কিন্তু তার হৃদয়ে একটা ছোট্ট আশা জ্বলে, যে হয়তো একদিন আরও বুঝবে। সে সবসময় তার জন্য অপেক্ষা করবে। সকালে ভার্সিটি গেটের বাইরে হুড়মুড় করে ছাত্রছাত্রীরা ঢুকছে। আরও তার বন্ধুদের সঙ্গে হাঁটছে, মুখে হাসি, কিন্তু চোখে একটা অদ্ভুত উদাসীনতা। হঠাৎ সামনে থেকে আসে আদিত্য। তার চোখে মিশ্র অনুভূতি, যে ক্ষত এখনো পুরো হয়নি, আর আশার কোনো সঞ্চয় আছে কিনা বুঝে ওঠে না। আরও দ্রুত হাঁটার গতি বাড়ায়, সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নেয় যেন আদিত্যকে দেখতে না পায়। তার বন্ধুদের কানে কানে বলতে বলতে হাসে, ও তো এখন আমার জীবনের একটা অংশও না, আমি চলে এসেছি। আদিত্য কিছুক্ষণ থমকে থাকে, তারপর চুপচাপ তার পথ চালিয়ে যায়। তার মনে এক ঝিলিক আশা পুড়ে নিভে যায়। এই এক মুহূর্তে অদৃশ্য যুদ্ধ প্রেমের অবসান নয়, বরং ক্ষতচিহ্নের গভীরতা বাড়িয়ে দেয়। যেখানে মুখে না থাকা সত্ত্বেও হৃদয় একসাথে থাকে, শুধু গর্ব আর অহংকার তাদের দূরে ঠেলে দেয়। ভার্সিটির ক্লাসরুম থেকে বেরিয়ে এসে আরও হাঁটছে, দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে কিছুটা ভাবনা,
মনটা টানাপোড়েনের মাঝে আটকে। তার অন্তর গভীরে একটা অদ্ভুত শূন্যতা যেন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে সেটা নিজেই মেনে নিতে চায় না। হঠাৎ তার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা আদিত্যের দিকে। এক মুহূর্তের জন্য কিছু অনুভূতি তার মনের মধ্যে জাগে, কিছুটা বেদনার। তবু আরও চেপে যায় সেই অনুভূতিকে। চোখ ফিরিয়ে দিয়ে বলে নিজের কাছে, না, এটা কোনো ব্যাপার না, আমি ওর জন্য কিছু অনুভব করি না। তার ঠোঁটে ফাঁকা হাসি ফুটে ওঠে, কিন্তু ভেতরে টানাপোড়েনের হাহাকার বাজে। কখনো কখনো হৃদয় কথা বলে, কিন্তু মুখ চুপ থাকে। আরও মনে জানে কিছু অনুভূতি এখনই স্বীকার করতে পারবে না, তাই লুকিয়ে রাখে নিজেকে বাঁচানোর মতো। 1 মাস পর দুপুরে ভার্সিটি ক্লাস শেষে আরও বাসে ফিরে এলো। তার হাতে একটা পার্সেল দিল দারোয়ান। দেখতে সাধারণ, সে সেটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। পার্সেলের ভেতর থেকে বেরিয়ে এলো কিছু কাগজ। তার চোখ পড়ল প্রথম পাতায় ডিভোর্স পেপার। আরও এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে রইল। হৃদয়ের সঙ্গে একটা ঝড় বয়ে গেল। সে বুঝতে পারল কেউ তার জীবন থেকে একটা অধ্যায় চিরতরে বন্ধ করে দিতে চাচ্ছে। তার মনটা হালকা কাঁপছিল, চোখে অজানা জলের ফোঁটা উঠল। সে যতটা চেষ্টা করলো না, সে নিজেকে ধরে রাখতে পারল না। কি এটা কি সত্যি নাকি সব শেষ? একটা পার্সেল, এক দফা কাগজ, যা জীবনের এক নতুন অধ্যায় শুরু কিংবা শেষের সংকেত হতে পারে। আরও জানতো না এই ডিভোর্স পেপার তার জীবনে কি পরিবর্তন আনবে। আরও গভীর নিঃশ্বাস নিয়ে ফোন হাতে ধরল। কল করতে আদিত্যের গলা সুর শোনা গেল। তুমি ডিভোর্স পেপার কেন পাঠিয়েছো? আমাদের মধ্যে তো কিছুই হয়নি, আমি বুঝতেই পারছি না। আরু, তুই তোমাকে পছন্দ করো না, তুমি চেয়েছিলে আমাকে দূরে রাখতে। আমি শুধু তোমাকে মুক্তি দিলাম। যে মানুষকে তুমি ভালোবাসো না তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আরও গলার জোর পাচ্ছিল না। তার চোখে জমে উঠল এক স্রোত বেদনার অশ্রু। অন্তরটা ব্যথায় কাঁপতে লাগলো। কিন্তু আমি কিছু বলো না, তুই যা চাইছো আমি সব মেনে নিচ্ছি, তোমার জন্য এটা করলাম। দুজন মানুষের মধ্যে কষ্টের এই দূরত্ব, যেখানে ভালোবাসা থাকে কিন্তু অহংকার আর গর্ব তাদের বাধা হয়ে দাঁড়ায়। আরও বুঝতে পারল কখনো কখনো মুক্তি দেওয়া আর একটু বড় ভালোবাসা। সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে আসছে। আরুর বাবা ফোনে কথা শুনে চেঁচিয়ে উঠলেন। ও কি করলো? ডিভোর্স পেপার দেওয়ার সাহস কিভাবে পেল? তাকে লাল হয়ে ওঠা বাবা দ্রুত বাসে গিয়ে আরুকে টেনে নিয়ে বেরোলেন। চলো, আমরা ওদের বাড়িতে যাচ্ছি, এই অপমানের জবাব দিতে হবে। অপমান আর ক্ষোভ নিয়ে তারা চলে এলো আদিত্যের বাড়িতে। দরজা খুলে প্রবেশ করতে আদিত্যের মা দেখতে পেলেন আরুর বাবা মা রেগে চিৎকার করছে। তোর ছেলের সাহস হয় কিভাবে আমার মেয়ের ডিভোর্স পেপার দেয়? আমরা তো অনেক সুযোগ দিয়েছিলাম, তুই বুঝছিস না আমরা কি সম্মান হারাচ্ছি? আমাদের ছেলেকে নিয়ে তুমিও তো ভাবো, ও সবটাই করেছিল তোমাদের মেয়ের ভালো থাকার জন্য। তুমি বোঝো না, তোমার মেয়েটাই সব কিছু এলোমেলো করেছে ভাইজান। তর্ক উত্তেজনা মাঝে বাড়ির বাকি সবাই থমকে দাঁড়ালো। আরও শুধু মৃদু কণ্ঠে বলল, আমি চাই না এই যুদ্ধ, আমি শুধু শান্তিতে থাকতে চাই। দুই পরিবারের মাঝে ঝগড়া তীব্র হয়ে উঠল, যেখানে অবিশ্বাস আর রাগের পর্দা মোড়ানো সত্য। কিন্তু সেই ঝড়ের মাঝেও একটা প্রশ্ন। আদিত্য বাড়ির গরম গরম তর্কে হঠাৎ আদিত্য মাথা তুলে বলল, আপনি আমার মাকে তুই বলছেন? কোন সাহসে? সবার চোখ একেবারে তার দিকে ফোকাস হলো। আরুর বাবা ঠোঁট চেপে ধরে, কিন্তু গভীর স্বরে বলল, আমার অধিকার আছে তাই বলছি, কারণ ওর মা আমার নিজের বোন। এই কথা শুনে গোটা ঘরস্থ সবাই অবাক হয়ে গম্ভীর হয়ে গেল। কেউ কিছু বলতে পারল না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। কেবল আদিত্যের বাবা একদম শিথিল চেহারায় চুপচাপ দাঁড়িয়েছিলেন। পরিবারের এই অপ্রত্যাশিত সম্পর্কের খবর তর্কের তীব্রতাকে আরও গভীর করে তোলে। আর সবাই ভেবে বসে, এই সম্পর্কে কি তাদের সমস্ত কষ্টের মেরামত করতে পারবে? আরুর বাবা গম্ভীর স্বরে বলেন, তোর মা আমাদের অমতে একটা গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, সে কারণেই আমরা তাকে মেনে নেইনি। আর তাই তার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। আমরা চাইনি আমাদের পরিবারের নাম নষ্ট হোক। ঘরের বাকি সবাই শান্ত হয়ে রইল। সবার মনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যা কথার বাইরে একটা বোঝাচ্ছিল। আদিত্য এবং আরও দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এই নতুন তথ্য তাদের মধ্যে পুরনো গভীর ব্যবধানে নতুন কারণ এনে দিল। আরুর বাবা গম্ভীর চোখে আদিত্যের দিকে তাকিয়ে বলেন,
তুই সেদিন যখন জোর করে আরুকে বিয়ে করে এনেছিলি, আমি তোর মাকে দেখে কিছুই না বলে বিয়ে মেনে নিয়ে চলে গেছিলাম, কারণ ওর চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যা বলছিল ও এ যুদ্ধে হার মানবে না। ঘরে পরিবেশ ভারাক্রান্ত হয়ে গেল। সবাই যেন শ্বাসরুদ্ধ হয়ে গেল। আদিত্যরও দুজনে কিছু বলতে পারল না। তারা বুঝতে পারল এই যুদ্ধ শুধু বাহিক্য নয়, অভ্যন্তরও চলছে কঠিন লড়াই। আরুর বাবা তীব্র চোখে আদিত্যের দিকে তাকিয়ে বলেন, তোর কাছে স্পষ্ট করে বলে দিলাম, আমার মেয়েকে কখনো ছাড়ার চেষ্টা করবি না, এই কথা মনে রাখবি। আদিত্য একটু প্রতিবাদ করল না, শুধু মাথা নোয়ালো। মনে মনে ঠিক করলো যত কঠিনই হোক সে আরুকে কখনো ছাড়বে না। ঘরের বাতাস ভারাক্রান্ত হয়ে গেল। সবাই একরকম নীরব, কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। আরও কিছুক্ষণ চুপ থেকে তারপর কাপতি কণ্ঠে বলল, আদিত্য, আমাকে ক্ষমা করো। আমার তোমাকে ছোট লোক বলা উচিত হয়নি। আমি জানতাম না তুমি আমার ফুপির ছেলে। আদিত্য একটু বিস্মিত হয়ে তাকালো। তার চোখে মিশে এলো অদ্ভুত কোমলতা। সে ধীরে ধীরে বলল, ভুল করাটা মানুষেরই স্বভাব। তুমি যখন বুঝতে পারলে সেটাই বড় কথা। আর চোখে জল জমে এলো। মনে হলো এই ছোট্ট কথাগুলো যেন তাদের দূরত্ব কমিয়ে দিয়েছে। ক্ষমা আর বোঝাপড়ার এই ছোট্ট সেতুতে তাদের সম্পর্কে নতুন সূচনা হতে চলেছে, যেখানে অহংকার কমে বসবে ভালোবাসার রাজত্ব। আরও চোখে চোখ রেখে বলল, আদিত্য, আমি তোমার সাথে সংসার করতে চাই। এতদিন দূরে সরে থেকে বুঝেছি আমি কিছু ফিল করি তোমার জন্য। আদিত্যের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে হাতে হাত রেখে বলল, আমি তো সবসময় অপেক্ষা করছিলাম তোমার এই সব কথা শোনার জন্য। আমার জীবনের সবচেয়ে বড় সুখ তুমি। দুজনের মাঝে জমে থাকা দূরত্ব যেন ভেঙে গিয়ে একটা নতুন সূচনা তৈরি হলো। ভালোবাসা, ক্ষমা আর বিশ্বাসের মিশলে গড়া এই সংসার হবে সুখ ও দুঃখের মাঝে এক অনন্য যাত্রা, যেখানে একসাথে থাকাই হবে সবচেয়ে বড় পাওয়া। আমি তোমাকে ভালোবাসতে চাই। আরও কথাগুলো শেষ করে একটু সংকোচে মুখ ঘুরিয়ে নিল। আদিত্য মৃদু হেসে ধীরে ধীরে আরুর গালের কাছে হাত বুলিয়ে দিল। তার চোখে ঝলমল করে ভালোবাসার অশ্রু। আদিত্য হঠাৎ আরুর গলা থেকে কোমল কিস দিল। ঝরঝর করে গরম একটা স্পর্শ তার সমস্ত ভুল বোঝাবুঝি ভেঙে দিল। আরু থেমে গেল, চোখ বুজে নিজের ভালোবাসার স্বাদ নিতে থাকলো। তোমার হাত আমার হাতে থাকুক সারা জীবন। আদিত্য মৃদু কণ্ঠে বলল। আরও ধীরে ধীরে চোখ খুলে তার কপালে হালকা আদর দিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না আর কখনো। তারা দুজনেই একে অপরের মাঝে হারিয়ে গেল। প্রেমে সেই অনন্ত সাগরে ডুবে যাওয়া। যেন শুরু হলো রাতের নিস্তব্ধতা। চাঁদের মৃদু আলোয় তারা দুজন একে অপরের কাছাকাছি এসে দাঁড়ালো। আদিত্য ধীরে ধীরে আরও হাতটা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আরও হালকা লাজুক ভঙ্গিতে মাথা নিচু করল, তবু তার চোখে ছিল গভীর ভালোবাসার ঝিলিক। আদিত্য ধীরে ধীরে তার কপালে কোমল চুমু দিল। তার স্পর্শে আরও শরীরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। তাদের ঠোঁট মিল, কিসের মধুরতায় রাত যেন থমকে গেল। আদিত্য আরুর গালে হাত বুলিয়ে বলল, এই রাতটা শুধু আমাদের জন্য। আরও নিঃশ্বাস ফেল। আমার সব ভয় তুমি দূর করে দাও। তারা একে অপরে আলিঙ্গনে ডুবে গেল। ভালোবাসার মায়াজালে বন্দী হয়ে সারা রাত কাটিয়ে দিল। রাতের শেষ প্রহর, রাতের নীরবতায় আদিত্য ধীরে ধীরে আরুর হাতে হাত রেখে বলল, আরু, তুমি আমার জীবনের সেই অমলিন আলো, যার ছোঁয়ায় আমার প্রতিটি নিঃশ্বাস পায় নতুন মানে। তোমার চোখে ডুব দিলে যেন পৃথিবীর সব দুঃখ ভুলে যাই আমি। তুমি আমার জীবনের সবচেয়ে মধুর গান, যা হৃদয়ের প্রতিটি কোণে বাজে অচেনা সুরে। আরও লাজুক হয়ে একটু চোখ নামিয়ে নিল। তার গাল পুড়ে উঠল গরম হয়ে লজ্জায়। আদিত্য, তুমি এত সুন্দর কথা বলবে ভাবিনি। সুস্পষ্ট কণ্ঠে বলে সে। হাতটা আদিত্যের হাত থেকে সরাতে চাইলেও থেমে গেল। আদিত্য তার চোখে গভীর ভালোবাসা নিয়ে ধীরে ধীরে কপালে আদর করতে লাগলো। তুমি আমার সব কিছু, আর আমি চাই সারা জীবন শুধু তোমার কাছে থাকতে। আরুর মনও জানতো এই ভালোবাসার মুহূর্ত তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। সকালের নরম আলো ঘর ভরে উঠল।
আদিত্য আরুর পাশে বসে ধীরে ধীরে বলল, সুপ্রভাত আমার জীবনের সবচেয়ে মিষ্টি মানুষ। তুমি যখন আমার পাশে থাকো প্রতিটি সকাল যেন এক নতুন আশার সূচনা। তোমার হাসি আমার দিনের সবচেয়ে বড় আলো। চলো আজকের দিনটা কাটাই শুধু তোমার সাথে, যেখানে শুধু থাকবে আমাদের ভালোবাসার গান। তুমি আমার সকালকে এত সুন্দর করে তুললে, তোমার কথা শুনলে মনটায় আর কোনো দুঃখই থাকে না। আদিত্য হাত দিয়ে আরুর চুল সরিয়ে পড়ল। আমার পৃথিবী আজকে সবকিছু তোমার জন্য। সকালে আরু আদিত্যর মাকে বলল, ফুপি, আমি যদি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবে। আমি জানতাম না তুমি আমার ফুপি। আদিত্যের মা হালকা হাসি দিয়ে আরুর হাত আরুর কাঁধে রাখলো। আমার মেয়ে, পরিবারের ভুল বোঝাবুঝির সব সময় হয়, তবে এখন তুমি এখানে আসো, সেটাই সবচেয়ে বড় কথা। আরও কণ্ঠে এক মৃদু স্বস্তি মিশে এলো। মনে হলো জীবনে এক বড় বোঝা কমে গেছে। সকালবেলা ভার্সিটির গেটের দিকে হেঁটে যাচ্ছে আরু আর আদিত্য, হাতে হাত ধরে রেখে, যেন এক নতুন পৃথিবী। দুজন যাত্রী, তাদের চোখে মিশে আছে ভালোবাসা, নিঃশ্বাস আর একে অপরের প্রতি দৃঢ়তা। পাশ দিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা অবাক চোখে তাকিয়ে থাকে। কেউ তো চুপচাপ মৃদু হাসি দেয়, কেউ আবার ফিসফিস করে বলছে, দেখেছো ওরা তো একসঙ্গে হাত ধরে চলেছে। কেউ কেউ নিজেদের মধ্যে বলে, আরও যেই এত কঠোর ছিল এবার এত সহজভাবে প্রেমে মেনে নিচ্ছে। আদিত্যর সাহসও প্রশংসার যোগ্য। আরু আর আদিত্য নিজেদের মধ্যে হাসে। তাদের হৃদয় জানে এই ছোট্ট ছোট্ট মুহূর্তে তাদের বড় পরিবর্তনের সূচনা। যখন দুই মানুষ নিজেদের ভালোবাসার সামনে সব বাধা ভুলে যায়, তখন তাদের হাতে হাত ধরা শুধু ভালোবাসারই নয়, অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। রনি হাসতে হাসতে আদিত্যকে বলল, কি ব্যাপার ভাই, শেষে সেটিং হলো কিভাবে? আরও মনে হয় তোমার কাছে গিয়েই সব বদলে গেল। ধৈর্যে মেওয়া ফলে রনি, একদিন তুমি দেখবে যে সম্পর্কের ভিত্তি থাকে ধৈর্যের ওপর, ওটাই সব থেকে মজবুত হয়। তোর মতো লোকদের জন্য তো অনেক বড় লড়াই করা লেগেছে বুঝি? হ্যাঁ, লড়াই ছাড়া কিছুই মেলে না জীবনে। আর যখন ভালোবাসা থাকে তাহলে ধৈর্যের ফল মিষ্টি হয়। দেখেছো তো তোদের যে কত ঝগড়া ছিল, আরও তো সেই মানিয়ে নিয়েছে। বলছি এখন ওর বদলে তোমার গর্ব একটু কমানো দরকার। আরু হালকা লজ্জা নিয়ে মাথা নিচু করলো, চোখ ছোট করে ফিস ফিস করে বলল, হয়তো নিশা, তুমি ঠিক বলেছ, আমি একটু বেশি জেদি ছিলাম। আরে তাই বলে এখন তো ভালোবাসা স্পষ্ট। আদিত্যের সঙ্গে তো সব ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি। ভালোবাসার জন্য সবাই কিছু না কিছু মানিয়ে নেয়। বন্ধুত্ব আর ভালোবাসার মিশনে জন্ম নেয় নতুন করে সম্পর্কের বন্ধন, যা সময়ের সাথে আরও মজবুত হয়। আদিত্য আরও হাত ধরে ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছিল। তার কণ্ঠে মধুর অনুভূতি বেজে উঠল। আরও এই পথটা যতই দূর হোক না কেন, তোমার হাত আমার হাতে থাকলেই আমি ভয় পাই না। তুই যখন আমার পাশে থাকো পৃথিবীর সব ঝড়ই যেন থেমে যায়। তোমার এই হাসি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। আরও লাজুক হয়ে আদিত্যের হাতে আরও শক্ত করে হাত দিল। আমি তোমার সাথে আছি, সারা জীবন থাকবো। সেই মুহূর্তে তারা দুজনই বুঝতে পারলো এই হাঁটা শুধু রাস্তা পার হওয়ার জন্য নয়, একসাথে জীবনের পথ চলার প্রতীক। 5 বছর কেটে গেছে। আরও আর আদিত্যের সংসার এখন সুখে শান্তিতে চলছে। তাদের ছোট্ট রাজকন্যা অহনা মাত্র 3 বছর বয়স, দেখতে মিষ্টি আর বুদ্ধিমান। একদিন সকালে রোদের মধ্যে অহনা খেলতে খেলতে মায়ের কাছে এলো। মা, আমি বড় হয়ে কি হব? কি হবে বলো তো? আমি হব বড় চাকরিজীবী, আর বাবাকে বলে দেব তোমাকে খুব ভালোবাসি। দেখছো তো অহনা আমাদের ছোট্ট রূপকথা রাজকন্যা। ছোট্ট অহনার পাকা কথা আর মিষ্টি হাসি তাদের জীবনে নিয়ে এসেছে নতুন আলো ও আশা, যা প্রতিদিন নতুন আনন্দের সুর তোলে বাজে নতুন আনন্দের সুরের তালে বাজে। অহনার বাবা আদিত্যের হাত টেনে বলল, বাবা চলো ঘুরতে যাই। কি সুন্দর কথা বললে। চলো আজকের দিনটা আমাদের মজার করে কাটাবো।
আমাদের ছোট রাজকন্যার ইচ্ছে পূরণ করতে তো হবেই। অহনা বাবা আদিত্যের হাত টেনে বলল। তার সবাই ঘুরতে গিয়েছিল পার্কে। আরও হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আদিত্য দ্রুত ছুটে এলো, তাকে ধরে বাঁচাতে চেষ্টা করলো। তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মৃদু হাসি দিয়ে বলল, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। এই খবর শুনে আদিত্যের চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। সে আরুর হাত শক্ত করে ধরে বলল, আমাদের পরিবার আরও বড় হবে। এই খুশির সময়কে আমি কখনো ভুলব না। আমি জানতাম তুমি খুশি হবে। নতুন জীবনের আগমন তাদের জীবনে নিয়ে এলো আরও এক আনন্দের অধ্যায়, যা তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলবে। অনা বড় চোখে বাবা মার দিকে তাকিয়ে বলল, আমার একটা ভাই চাই, সে আমার মতো দুষ্টুমি করবে। অবশ্যই না, আমরা তো তার জন্য অপেক্ষা করব। একসাথে দুষ্টুমি করবে, খেলাধুলা করবে। আমাদের ছোট্ট পরিবারটা আরো বড় হবে, আরো আনন্দ হবে। অহনার এই কাব্যিক আশা নিয়ে আসছে সংসারের নতুন স্বপ্ন আর সুখের আলো। রাতের চাঁদের আলোয় ঘর সেজে উঠল কোমল আলোয়। আদিত্য আরও একসঙ্গে বসে নরম কুকড়ে গা ঢাকা দিয়ে বলল, তুই জানো, তোমার কাছে আসার পর থেকে আমার রাতগুলোর কখনো নিস্তব্ধ থাকে না। তোমার এই হাসি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। আরও হালকা লাজুক হেসে ধীরে ধীরে আদিত্যের গলায় মাথা রেখে বলল, তুমি আমার সব, আর আমি চাই সারা জীবন শুধু তোমার পাশে থাকতে। আদিত্য ধীরে ধীরে আরও ঠোঁট স্পর্শ করলো, নরম আর গভীর। কিছু তাদের ভালোবাসা হয়ে উঠল অসীম। তার দুজনেই একে অপরের কাছে হারিয়ে গেল। রাতের সাথে সাথে তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকলো। আদিত্য আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো আরুকে। আরও ভালোবেসে তা আপন করে দিতে লাগলো। সেই মায়াময় মুহূর্তে প্রেমের বাণী হয়ে ধরা দিল। তুমি আমার জীবনের পূর্ণতা আরু। তোমাকে যত ভালোবাসি কম মনে হয়।